নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ট্যাশ গরুকে সাবস্ক্রাইব করুন। আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পের ঘটনাবলী লেখকের মস্তিষ্কপ্রসূত, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাশ গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প কুহক। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের গল্প সংকলন ভয় মেহফিল থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে নীলাঞ্জনা, অঙ্কিতা, সায়ন এবং কালীকিঙ্কর রায়। শুরু হতে চলেছে ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প কুহক। আমি না আপনাদের সমস্যাটা ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি আপনার স্বামীকে ডিভোর্স করতে চাইছেন শুধুমাত্র এই কারণে? মেয়েটি মাথা নিচু করে এক হাত দিয়ে তার অন্য হাতের কবজির কাজটা চেপে ধরে রইল। মনে হচ্ছে এই হাতের নখ ও ওই হাতে বসিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কিন্তু এইভাবে থাকলে তো মুশকিল। ওকে একটু রিল্যাক্স করানো দরকার। বললাম, আচ্ছা, আপনাদের বিয়ে কতদিন আগে হয়েছে? 8 মাস। অ্যারেঞ্জড ম্যারেজ না লাভ ম্যারেজ? ওই দেখাশোনা করে। গার্ডিয়ানরা দেখাশোনা করে না নিজেরাই দেখাশোনা করে? একটু রসিকতা করার সুযোগ পেলাম। ছেলেটি এতক্ষণ কিচ্ছু বলেনি, এবারও বলল না, খালি মুখে একটু মুচকি হাসি খেলে গেল। মানে ছেলেটা খুব একটা চাপে নেই। বিয়ের 8 মাসের মধ্যে নববধূ ডিভোর্স দিতে চাইছে, অথচ ছেলেটার কোনো টেনশন নেই। আশ্চর্য। মেয়েটি কিন্তু হাসল না, বলল, গার্জেনরা তো এখন তারা কি বলছেন? মানে এই ডিভোর্সের আইডিয়ায় কি তাদের সায় আছে? মেয়েটি শক্তভাবে মাথা নাড়ল, মানে নেই। ছেলেটির দিকে তাকালাম, যাকে শাস্ত্রে বলে টল, ডার্ক, হ্যান্ডসাম, একটু হাসি মাখা মুখ। শুনেছি ও বায়ো ইঞ্জিনিয়ার, ড্রাগ ডিজাইন করে, আর এই বছর 30 বয়সেই মাসে 1,2 কামায়। বেশ হাসি খুশি, বুদ্ধিমান চেহারা। একে পছন্দ নয় কেন? না বর বার্তিনিক ভূতের ভয় দেখিয়েছে। আমি সাইকোলজিস্ট, কাউন্সিলিংয়ে ডিপ্লোমা করা আছে আমার। অল্প বয়সী দম্পতি ডিভোর্স চাইলে অনেক সময় কোর্ট থেকে কাউন্সিলিংয়ের জন্য আমাদের কাছে পাঠায়, আর আমরা দেখি কাউন্সিলিং করে বিয়েটা বাঁচানো যায় কিনা। অনেক ক্ষেত্রেই আমরা সফলও হই, বিশেষ করে সমস্যাটা যদি যৌন জীবন ঘটিত হয়। তবে এরা অবশ্য আমার এক উকিল বন্ধু রেফারেন্সে আমার কাছে এসেছে। কিন্তু ডিভোর্সের এইরকম আশ্চর্য কারণ আমি আগে কখনো শুনিনি। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম, আপনি ডিভোর্স দিতে চান না তো? একেবারেই চাই না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও সেই গো ধরে বসে আছে। তাহলে বউকে ভয় দেখিয়েছেন কেন? আরে আমি একটু মজা করতে গেছিলাম। ও যে সিরিয়াসলি নেবে তা কী করে বুঝবো? আর আমি ক্ষমা চেয়েছি, বলেছি আর এরকম হবে না, কিন্তু দেখুন ও শুনছেই না। মেয়েটির দিকে তাকাতেই দেখলাম ও অসম্ভব শক্ত হয়ে বসে আছে। চোখ মুখ কিরকম অস্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু মেয়েটি অতিশয় সুন্দরী, ফর্সা, ছেলেটির সঙ্গে মানানসই উচ্চতা, ঠিক সাইজ 0 ফিগার নয়, বরং 70s হিন্দি সিনেমার হিরোইনদের মতো একটু ভারী গড়ন, মুখশ্রীও চমৎকার। কিন্তু এখন তার টেনশনে টান টান। আমি বললাম, দেখুন, ব্যাপারটা একটু পরিষ্কার করে না বললে তো আমি আপনাদের কোনো সাহায্যই করতে পারবো না, তাই না? আপনার হাজবেন্ড তো বলছেন উনি আর এরকম করবেন না। ওকে নিয়ে কি আপনার অন্য কোনো সমস্যা আছে? মেয়েটি মাথা নাড়ল। বুঝলাম যে ও আর কথা বলতে চাইছে না। মানে ও এখনো বিশ্বাস করতে পারছে না যে এখানে ওর সমস্যার কোনো সুরাহা হবে। অন্যদিকে ছেলেটি খুব সম্ভবত ভাবছে আমি মেয়েটিকে ডিভোর্স থেকে বিরত করতে পারবো। কিন্তু আর এগোতে গেলে তো মেয়েটিকে দিয়ে আমাকে কথা বলাতেই হবে। বললাম, আপনি কি এখন বাপের বাড়িতে আছেন? হ্যাঁ।
কে কে আছেন আপনার বাপের বাড়িতে? মুখের রেখাগুলো একটু হালকা হলো কি? বলল, সবাই, বাপি, মা, দাদা, বৌদি, পুটুন। দাদা আপনার থেকে কত বড়? প্রায় 10 বছরের বড়। ভাইপো না ভাইঝি? ছেলে, 1.5 বছর বয়স। এই যে বয়সের ইনফরমেশনটা অতিরিক্ত পাওয়া গেল, এর থেকেই বুঝলাম পিসি ভাইপোয় মুগ্ধ। বললাম, খুব দুষ্টু? ভাইপো গর্বে গর্বিতা পিসির মুখে সামান্য হাসি ফুটল। ভীষণ দুষ্টু, সারাক্ষণ দৌড়ে বেড়ায় আর বকর বকর করে। আমায় ডাকে গীতা বলে। মেয়েটির নাম অঙ্কিতা। এই যে পিসি ভাইপোকে খুব ভালোবাসে, এর থেকেই বোঝা যায় যে মেয়েটির মধ্যে খুব একটা অস্বাভাবিকত্ব নেই। বললাম, আপনার বৌদি কি চাকরি করেন নাকি হাউসওয়াইফ? হাউসওয়াইফ। চাকরি করার মতো কোয়ালিফাইড না, গ্র্যাজুয়েশন পাস্ট। বাহ, চিরন্তন বাঁকা চোখে বৌদি দেখা ননদ। চরিত্রের স্বাভাবিকতা আরও প্রকট। মনে পড়ে গেল অঙ্কিতা ইংলিশ লিটারেচারে এমএ পাস্ট। বেশ, এবার একটু ছেলেটিকে বাজানো যাক। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে অ্যাজ সাচ কেউ নেই। বিএসসি পড়ার সময় মা মারা যান, বাবা বৃদ্ধাশ্রমে থাকেন। নিশ্চিত বুঝলাম বিয়ের পরেই বউ শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। স্বার্থপর লোকেরা কিন্তু অস্বাভাবিক হয় না। তাও জিজ্ঞেস করলাম, তা কতদিন আছেন উনি ওখানে? কিন্তু যা শুনলাম তা ভাবিনি। বছর 10 আগের থেকে, মানে ওই মা মারা যাবার পর থেকেই। আসলে আমি ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চান্স পেলাম। বাবা তখন বছরখানেক হলো রিটায়ার করেছেন, একা থাকতে চাইলেন না, তাই আর কি। আপনার বিয়ের পর উনি ফিরে আসতে চাননি? আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হলেন না। বললেন ওখানে প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে আর ওখানে সেট করে গেছেন। কিন্তু হঠাৎ অঙ্কিতা ব্রেক কষল। মনে মনে ভাবলাম, যাক, ওর মুখ বোধ হয় খোলা গেল। জিজ্ঞেস করলাম, কিন্তু কি? কিছু না। আবার সেই টেনশনে ভর্তি মুখ। সাইকোলজিস্টদের দুরকম সমস্যা হয়। এক হলো সাবজেক্ট ইচ্ছে মতো মিথ্যে কথা বলতে থাকে, আর 2 হলো এই রকম সাবজেক্ট কথাই বলতে চায় না। কিছু না, জানি না, কি জানি, ভালো লাগে না, এই ধরনের সব নেগেটিভিটির মধ্যে সাবজেক্ট বিচরণ করতে থাকে। এর থেকে বার হতে হলে সাবজেক্টকে হয় তার পছন্দসই একটা কনভারসেশনের মধ্যে টেনে আনতে হবে, অথবা উত্তেজিত করে তুলতে হবে। প্রথমটা করতে পারলেই ভালো, তবে করা কঠিনতর। দ্বিতীয়টা হলো শেষ অস্ত্র। তৃতীয় অস্ত্র অবশ্য একটা আছে, সেটা হলো সাবজেক্টকে ক্লান্ত করে ফেলা। এটাও এক ধরনের ওই উত্তেজিত করারই কায়দা। সাবজেক্ট যদি সত্যি কথা বলতে শুরু করে, তাহলেই যুদ্ধের 4 ভাগের 3 ভাগ জেতা হয়ে গেল। বাকিটা থিওরির ঠিকঠাক ব্যবহারের উপর নির্ভর করে। অঙ্কিতা আপাতত কথা বলবে বলেই মনে হচ্ছে। শুধু বোধ হয় এই সায়ন ছেলেটির সামনে ওর কোনো কথা বলতে আপত্তি আছে। আমি শেষবারের মতো প্রশ্ন করলাম, দেখুন, আপনার স্বামী তো বলছেন যে উনি আর ভয় দেখাবেন না, তারপরে তো আর সমস্যা থাকা উচিত নয়। আপনি কি ওর কথা বিশ্বাস করছেন না? জানি না। বুঝলাম এইভাবে আর কোনো কথা জানা যাবে না। বললাম, ঠিক আছে অঙ্কিতা, আপনি পরশু আসুন। এখন একটু বাইরে গিয়ে বসুন, আমি সায়নবাবুর সঙ্গে একটু আলাদা করে কথা বলবো। আমি আর বসবো না, বাবার বাড়ি যাব। ওকে, কোথায় আপনার বাপের বাড়ি? করুণাময়ীতে। যাবার আগে একবারও ফিরে তাকালো না অঙ্কিতা। মনে হয় সায়ন সম্বন্ধে ওর মনে আর কোনোই আকর্ষণ অবশিষ্ট নেই। কিন্তু কেন? আমি সায়নের দিকে তাকালাম। ও কিন্তু ঘাড় ঘুরিয়ে অঙ্কিতার ঘর থেকে বেরিয়ে যাওয়া দেখছিল, মানে ওর মনে অঙ্কিতা সম্বন্ধে অনুভূতি আছে। আমি বললাম, তাহলে সায়নবাবু, আপনি আমাকে একটু ভালো করে গুছিয়ে বলুন তো, আপনাদের ব্যাপারখানা ঠিক কি? আপনার স্ত্রী আপনাকে কেন ডিভোর্স দিতে চাইছেন? সত্যি বলছি ম্যাডাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভয় দেখানোর ব্যাপারটা নেহাতি একটা মজার ব্যাপার ছিল। তারপর আমি ক্ষমা চেয়েছি, বারবার বলেছি আর এরকম হবে না, কিন্তু ও সোজা বাপের বাড়ি চলে গেল। আর কোনোভাবেই ফিরতে চাইছে না। শ্বশুরমশাই, শাশুড়ি মা, অঞ্জনদা কারো কথা শুনছে না। এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই তো? মানে ধরুন অন্য কোনো পুরুষ? আমার কথাটা শুনে সায়ন হেসে ফেলল।
এই হাসি থেকে আমি বুঝলাম যে অঙ্কিতা সম্বন্ধে ও অত্যন্ত কনফিডেন্ট। এই কনফিডেন্স দুটো কারণে হতে পারে। প্রথমত, ওদের সেক্স লাইফ গড়পড়তা বাঙালির তুলনায় অনেক বেশি ভালো, অথবা সায়ন এতটাই ইডিয়েট যে বউ সম্বন্ধে সন্দেহ করতেই জানে না। দ্বিতীয়টা হওয়া কঠিন, কিন্তু তাহলে যে অঙ্কিতার অঙ্কটা একেবারেই মেলানো যাচ্ছে না। আমি নানানভাবে সায়নকে জেরা করতে লাগলাম, কিন্তু সায়ন টানা একটাই কথা বলে গেল। হ্যাঁ, ওদের কনজুগাল লাইফ সম্বন্ধেও প্রশ্ন করলাম। সায়নও অ্যাভারেজ বাঙালি ছেলেদের মতোই অস্বস্তি বোধ করল, কিন্তু যা বলল তাতে আমি বুঝতে পারলাম যে অঙ্কিতা বাপের বাড়ি চলে যাবার আগে পর্যন্ত ওদের শারীরিক সম্পর্কে কোনো অপূর্ণতা ছিল না। সেশন শেষ করলাম। বেরিয়ে যাবার আগে সায়নকে প্রশ্ন করলাম, ও কি খালি অঙ্কিতাকেই ভূতের ভয় দেখিয়েছে, নাকি এর আগে অন্য কাউকেও দেখিয়েছে? হস্টেলে থাকাকালীন অনেককেই ভূতের ভয় দেখিয়েছি। এটা এটা করে আমি বেশ মজা পাই। আচ্ছা, আমাকে ভূতের ভয় দেখাতে পারবেন? এভাবে ভূতের ভয় দেখানো যায় নাকি? একটা অ্যাম্বিয়েন্স লাগবে না? সায়ন চলে যেতেই আমার একটা ছোট্ট খটকা লাগলো। আমি কি কিছু একটা মিস করে যাচ্ছি? তাহলে অঙ্কিতা, এবার কি আপনি আমাকে সব বুঝিয়ে বলবেন? আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার স্ট্যান্ডটা ঠিকঠাক বুঝতে পারিনি। হাজারো ভূতের ভয় দেখানোটা কি ডিভোর্সের কারণ হতে পারে? আমি আগের দিন সায়নের সঙ্গেও কথা বললাম, ও তো কিছু বুঝতে পারছে না বলল। আর আমার তো মনে হচ্ছে যে আপনি ভূতের থেকেও সায়নকে বেশি ভয় পাচ্ছেন। আচ্ছা, ও কি আপনাকে কখনো মারধর করেছে? না। তাহলে ওকে ভয় পাবার কি আছে? অঙ্কিতা একটু বড় করে নিঃশ্বাস ফেলল, তারপর একটু গুছিয়ে বসল, বলল, আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে না। আগে আপনি কিছু বলুন তো, তারপরে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসবে। আপনি আমায় তুমি করে বলুন নীলাঞ্জনাদি। এই কথায় বুঝলাম যে সাবজেক্টের বিশ্বাস অর্জন করে ফেলেছি। বেশ, তা না হয় বলছি, কিন্তু তুমি ভাই ঠিক করে বলো তো, সায়নের আসল গন্ডগোলটা কোথায়? ওকে, আপনি আপনি বলে বিশ্বাস করবেন না। আমি ভীষণ ভয়ে ভয়ে আছি। ওনা ভয়ঙ্কর। মানে কি করে বোঝাই? অঙ্কিতা থেমে যায়। আমিও চুপ করে এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে থাকি। ওর উপর ক্রমশ চাপ বাড়তে থাকে। একসময় ও ভেঙে পড়ে বলে, আমি ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি। ও তোমাকে ভূতের ভয় দেখিয়েছে, এছাড়া আর কি কোনো সমস্যা আছে? না। ভেবে বলো অঙ্কিতা, অন্য কোনো রকমের ভয়? না। তোমার সঙ্গে শারীরিক সম্পর্কের সময় কোনো অসুবিধা? না না, একদমই না। তাহলে ও কি তোমায় সবসময় ভূতের ভয় দেখায়? না। তাহলে কখন দেখায়? অঙ্কিতা আবার কেমন যেন ঘেঁটে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু না, কয়েক সেকেন্ড চুপ করে থেকেই ও নিজেকে একটু গুছিয়ে নিল। তারপরে বলল, ও আমায় মোট 3বার ভয় দেখিয়েছে। প্রথমবার খুব ভয় পেলেও কিছু মনে করিনি, কিন্তু তার পরের বার থেকে আমি সবসময় ভীষণ ভয় ভয় থাকতাম যে কখন আবার ভয় দেখাবে। আর শেষবারের পর আমি দেখলাম আমার এয়ার কন্ডিশন চেম্বারের মধ্যেও অঙ্কিতা বিনবিন করে ঘামছে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? এখন তো তুমি আমার চেম্বারে, আর সায়ন ত্রিসীমানাতেও নেই। ভয় পেও না অঙ্কিতা, বরং যাও ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসো। অঙ্কিতা কোথাও গেল না, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে শুরু করলো, নীলাঞ্জনাদি, আপনার মনে হওয়াটা স্বাভাবিক যে আমি ন্যাকামো করছি, কিন্তু বিশ্বাস করুন এক্সপিরিয়েন্সটা এত ভয়ঙ্কর যে। আচ্ছা, আমি বলছি। আমাদের রাজারহাটের ফ্ল্যাটটা 2 BHK, যদিও সাইজে অনেক বড়, প্রায় 1100 স্কোয়ার ফুটের। এইসব ফ্ল্যাট যেমন হয়, বাইরে থেকে ঢুকেই হলের শেষে ডান দিকে আর বাঁ দিকে 2টো বেডরুম,
বেডরুমের আগে বাঁদিকে কিচেন আর ডান দিকে ওয়াশরুম। ডান দিকের বেডরুমটা আমরা ব্যবহার করি, বাঁদিকের ঘরটা সায়ন ওর স্টাডি বানিয়ে নিয়েছে। ঘটনার দিন তখন রাত 8:30টার মতো বাজে। আমি বেডরুমে একটা কিছু ম্যাগাজিন পড়ছিলাম। সায়ন ওর ঘরে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। হঠাৎ সায়নের গলায় শুনলাম, আরে এটা কি? ব্যাস, তারপরে আর কোনো কথা নেই। সায়ন, 2-4 বার কি হলো? সাড়া নেবার চেষ্টা করলাম, কিন্তু কোনো আওয়াজ নেই। আমি উঠে ও ঘরে ঢুকে বিরাট চমক খেলাম। সায়ন কোথাও নেই। ও ঘরের লাগোয়া কোনো ওয়াশরুম নেই, ব্যালকনিও নেই। তাহলে ও গেল কোথায়? সায়ন যদি কোনোভাবে হলের লাগোয়া 2 নম্বর ওয়াশরুমটায় গিয়ে থাকে, এই ভেবে বেরিয়ে এসে বাইরের ওয়াশরুমটায় উকি দিলাম, কেউ নেই। কিন্তু আর কিছু ভাবার আগেই লোডশেডিং হয়ে গেল। গোটা ফ্ল্যাটে খুটখুটে অন্ধকার। আমি কোনো মতে হাতড়ে হাতড়ে হলে ফিরে এলাম। কিচ্ছু দেখতে পাচ্ছি না। সায়ন, সায়ন! বার দুয়েক সায়নকে ডাকলাম, কোনো সাড়া নেই। এমন সময় মনে হলো ওর ঘরের মধ্যে কীরকম একটা আওয়াজ হচ্ছে। তারপরেই দেখলাম ওর ঘর থেকে খুব হালকা একটা আলোর আভা বেরোচ্ছে। ঘরের দরজার কাছে এগিয়ে আমার শ্বাসরোধ হয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে খুব হালকা আলোয় জল করছে সাদা কাপড় পরে একটা মেয়ে। মেয়েটার মুখ থেকেই যেন আলোটা বেরোচ্ছে। আমায় দেখি মুখে বিভৎস একটা হাসি ফুটিয়ে 2 হাত বাড়িয়ে মেয়েটা আমার থেকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। সম্পূর্ণ অন্ধকারে পিছিয়ে গিয়ে আমি একটা টুলে পুচুটকে মাটিতে পড়ে গেলাম। কিন্তু মেয়েটি আরো এগিয়ে আসতে লাগলো। এরপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি ঘরের সব আলো জ্বালা, আর সায়ন আমার মাথায় জলের ঝাপটা দিচ্ছে। এসব শুনতে শুনতে আমারই গায়ে কাঁটা দিচ্ছিল। কোনো রকমে বললাম, তারপর ও এমন ভাব করছিল যেন সবটাই আমার কল্পনা। আমিও ভীষণ কনফিউজ হয়ে গিয়েছিলাম। কিন্তু ঘণ্টাখানেক পরে আমি ওর ঘর থেকে একটা সাদা শাড়ি উদ্ধার করি। তারপর আমার জেরায় ও স্বীকার করে যে ও আমাকে ভয় দেখানোর জন্য ওইসব করে। কিন্তু ও কোথায় ছিল? প্রথমে খাটের তলায় লুকিয়েছিল, তারপর অন্ধকারের মধ্যে সাদা শাড়িটা পরে ফেলে আর মুখে লুমিনাস পেন্ট লাগিয়ে নেয়। এত পরিশ্রম করেছিল শুধুমাত্র ভয় দেখানোর জন্য? অঙ্কিতা কোনো উত্তর দিল না। আমার খানিকটা অবাক লাগছিল, কিন্তু তার থেকেও বেশি আমার রাগ হচ্ছিল সায়নের উপর। এইভাবে ভয় দেখালে যে বউ হার্ট ফেল করতে পারতো, সেটা কি হতভাগা বোঝেনি? একটু রাগের সঙ্গেই বললাম, এইরকমভাবে ভয় দেখালে যে কোনো বউ ছেড়ে চলে যাবে। আমি কিন্তু এতে খুব একটা রাগ করিনি। সত্যি কথা বলতে কি, সব বোঝার পর এ নিয়ে ওর সঙ্গে একটু হাসাহাসিও করেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম, তুমি প্লিজ এভাবে আর ভয় দেখিও না। আমি ভয়ের চোটে মারা যেতে পারতাম, কিন্তু ও তো। অঙ্কিতার মুখে আবার ভয় ফুটে উঠল। দেখলাম ওর ফর্সা মাখনের মতো পালিশ হাতে ভয়ঙ্কর রকমের কাঁটা দিয়ে উঠেছে। আমি হাঁ হয়ে গিয়ে বললাম, এরপরে কি ও এর চেয়েও বেশি ভয় দেখিয়েছে? সে কেমন করে? এর মাস 2 পরে এক রাতে আমার একটু ঘুমের অসুবিধে হচ্ছিল। সায়ন পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ ও কিরকম অদ্ভুতভাবে বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে। তোমরা কি আমাকে পুঁতে রেখেছ? আমার শীত করছে। একেবারে অন্যরকম গলা, ঠিক বাচ্চাদের মতো। তারপর আবার সেই খিলখিলে হাসি। নীলাঞ্জনাদি, কি বলবো, আমার রক্ত হিম হয়ে আসছিল। তারপর আমার হাতটা ধরে তুলে তুলে একটা ছড়া বলতে লাগলো। স্কুলেতে নেই কেউ, দরজা জানলা বন্ধ, কাঁদছি ভেউ ভেউ, এখন পচা গন্ধ।
অনুভব করলাম স্কুলেতে সায়নের হাতটা নেই কেউ। বরফের মতো দরজা ঠান্ডা। জানলা বন্ধ। আমি ওকে ধরে কাঁদছে ঝাঁকুনিয়ে দেওয়ার বেউ বেউ। চেষ্টা করলাম, কিন্তু এমন পচা ও আমার গন্ধ। হাত ছিটকে ফেলে বলতে লাগলো, স্কুলেতে নেই কেউ, দরজা জানলা বন্ধ। আমায় পুঁতে দিলি? আমার গায়ে পচা গন্ধ। বলেই আবার টপ করে শুয়ে ঘুমিয়ে পড়লো, যেন কিছুই হয়নি। আমার আমার ভীষণ ভয় করছিল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আবার শুয়ে পড়বো ভাবছি, এমন সময় হঠাৎ হঠাৎ ঘর থেকে বিকট জোরে চিৎকার করে সায়ন ওয়াশরুমে ঢুকে আমায় চাপটে ধরল। আমি শরীরের সব শক্তি দিয়ে ওকে এক ধাক্কায় ফেলে দিয়ে এক ছুটে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। প্রায় মিনিট 10 কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু এই রাত্রে আমার ওর সামনে আসার সাহস ছিল না। এরপর দরজার বাইরে থেকে কিরকম অদ্ভুত খোলা গলায় সুর করে বলতে লাগলো, দরজা জানলা বন্ধ, কাঁদছি ভেউ ভেউ, আমায় ঢুকতে দিবি না? কিন্তু আমি তখন পু শব্দটি না করে বিছানায় বসে ঠাকুরের নাম জপছি। বেশ অনেকবার বলার পরও যখন আমি সাড়া দিচ্ছি না, তখন দেখি সায়ন নর্মাল গলায় বলছে, এই অঙ্কিতা, আরে যথেষ্ট হয়েছে, এবারে দরজা খোলো। রাগে আমার মাথা থেকে পা পর্যন্ত চলে গেল। একটা কথা না বলে শুয়ে পড়লাম। অঙ্কিতা, ও বেশ অনেকবার আরে এই দরজায় অঙ্কিতা। ধাক্কা দিয়ে তারপর বোধহয় হলের সোফাটায় শুয়ে পড়েছিল। পরদিন সকাল হলে আমি দরজা খুললাম। সায়ন দেখি সোফায় শুয়ে ঘুমাচ্ছে। আমি সোজা বাপের বাড়ি চলে আসবো বলে আমার জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম, এমন সময় ওর ঘুম ভাঙলো। তারপর যেন কিছুই হয়নি এমন করে জিজ্ঞাসা করলো, কি হলো, ব্যাগ গোছাচ্ছ কেন? আমি উত্তর দিলাম না। তারপর সে কি অনুনয় বিনয়। আরে শোনো না, আমার পা ধরে ক্ষমা আমি চাওয়ার তো কি just ধুম, মজা করছিলাম। কিন্তু আমি Please, শুনবো কেন? এবারের মতো ক্ষমা করে দাও। এর আগেও তো Please, ও please. কথা দিয়েছিল আর কখনো ভয় দেখাবে না। আমি ব্যাগ নিয়ে সোজা করুণাময়ীতে চলে এলাম। ও ততক্ষণ রেগুলার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার মন নরম হয়ে যাচ্ছিল, কিন্তু তাও আমি ওকে পাত্তা না দিয়ে চলে এলাম। কিন্তু বিকেলে ও করুণাময়ীতে এসে উপস্থিত হলো। আমার বাবা মা দাদা সবাইকে অনুনয় করতে লাগলো যেন আমি ফিরে যাই। ওরা তো বলে জল, সবাই আমাকেই বকাবকি শুরু করেছিল। সে রাত্রে সায়নও আমার সঙ্গে ওখানেই থেকে গেল। মায়ের নামে দিব্যি দিল যে এরকম আর করবে না। পরদিন আমি ওর সঙ্গে ফিরে গেলাম। এরপর মাস দিনে খুবই ভালো কাটলো, কিন্তু রোজ রাত্রিরে ওর পাশে শুতে আবার কিরকম যেন গা ছমছম করতো। আমি স্বাভাবিক হতে পারতাম না। স্তম্ভিত হয়ে সব শুনছিলাম। এ তো ভয়ঙ্কর কাণ্ড। তোমার সত্যি প্রচণ্ড সাহস অঙ্কিতা। আমি হলে ওই লোকটার সঙ্গে একসাথে থাকতেই পারতাম না। কথাটা বলেই মনে মনে জিভ কাটলাম। না, এটা মোটেই প্রফেশনাল সাইকোলজিস্টের ব্যবহার হলো না। তার সবসময় পেশেন্টের ধরাছোঁয়ার বাইরে থাকার কথা, কিন্তু আমি সায়ন ছেলেটার ওপর ভয়ঙ্কর রেগে গিয়েছিলাম। আমার কথায় অঙ্কিতা কেঁদে ফেলল। আমি অনেক চেষ্টা করেছি নীলাঞ্জনাদি, ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু এই ঘটনার পরে আমি আর কিছুতে স্বাভাবিক হতে পারছিলাম না। এমনকি ঘনিষ্ঠ প্রেমের সময় মনে হতো হঠাৎ যদি দাঁত বের করে কামড়ে দেয় বা ওরকম কিছু করে অরষ্ট হয়ে যেতাম। তাও হয়তো সব ঠিক হয়ে যেত, কিন্তু এরপরেও আবার তোমাকে ভয় দেখায়? অঙ্কিতা চুপ করে রইল। ওর সমস্ত শরীর শক্ত কাঠের মতো হয়ে আছে। আমি বললাম, আবার কি করেছিল? অঙ্কিতা এবার শিউরে উঠল। ভীষণ ভয় করছে। বলতেও ভয় লাগছে? বলতে গেলেই তো মনে করতে হবে, আমি ওটা মনে করতে চাই না। আমি চুপ করে রইলাম, কারণ জানতাম অঙ্কিতা ঠিকই বলবে। এই মাসখানেক আগে আমি তখন হলের ওয়াশরুমটায় ঢুকেছি। হঠাৎ বাইরে একটা ঝিনঝিনে আওয়াজ পেলাম। তারপর কীরকম একটা অদ্ভুত গলায় কী সব শুনতে পেলাম। বার হতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। তারপরে ওয়াশরুমের আলোটা নিভে গেল। তারপর ওয়াশরুমের ভিতরে কি দরজা ভেতর থেকে বন্ধ ছিল না? হ্যাঁ, কিন্তু ওই নুপুর পড়া পায়ের আওয়াজটা অন্ধকার ওয়াশরুমের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর শুরু হলো কতগুলো দুর্বোধ্য কথা। কি অদ্ভুত গলা! মনে হচ্ছিল যেন একটা পাইপের মধ্যে কেউ কথা বলছে। আর তারপরে
থাক, আর বলতে হবে না। অঙ্কিতার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে। কিন্তু তুমি বাইরে এলে কি করে? আমি ভয়ে সেন্সলেস হয়ে গেছিলাম। ও নাকি দরজা ভেঙে আমায় বার করে। আমার কিচ্ছু মনে নেই। কিন্তু অঙ্কিতা, সায়ন ওয়াশরুমের ভিতরে ঢুকে কি করে আওয়াজ করবে? মানে হাউ ইজ ইট পসিবল? দরজা তো বন্ধ ছিল। ও অনেক কিছু পারে নীলাঞ্জনাদি। অঙ্কিতারই একটা কথা আমার সমস্ত ধারণাকে নাড়িয়ে দিল। আচ্ছা, এমন নয় তো যে অঙ্কিতা সবটাই নিজের মনে কল্পনা করছে? সায়নকেও অন্য কোনো কারণে ভয় পায়, আর সেই ভয়টা ভূতের ওপর ট্রান্সফার করছে। আরেকটা কথাও আমার মনে হলো যে প্রথম ভয় দেখানোর ঘটনায় যে আলো নিভে গিয়েছিল, সেখানে তো গোটা ফ্ল্যাটের আলোই নিভে গিয়েছিল। ঘরের ভিতরে থেকে সেটা সায়ন কিভাবে করতে পারে? এরপর দ্বিতীয়বারের ঘটনায় সায়নের হাত বরফের মতো ঠান্ডা ছিল। এটা নিশ্চয়ই সম্ভব নয়। কেউ নিজের শরীরের তাপমাত্রা কমাতে পারে নাকি? আর তৃতীয়বারের ঘটনাটা তো একেবারেই অসম্ভব। দরজা বন্ধ ওয়াশরুমের ভেতরে নুপুরের আওয়াজ বা অদ্ভুত গলার আওয়াজ তৈরি করা কিভাবে সম্ভব? গোলমাল, ঘোর গোলমাল। আবার সায়নকে ডেকে কথা বলতে হবে। তবে আমার সন্দেহের কথাটা যেন ঘুণাক্ষরেও টের না পায়, সেই ব্যাপারেও আমাকে নিশ্চিত হতে হবে। অঙ্কিতাকে বললাম, আচ্ছা তুমি সেই দিন সায়নের বাবার ব্যাপারে কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়েছিলে, কি বলতে চাইছিলে বলো তো? অঙ্কিতা একটু উসখুস করলো। আমি শিওর নই, তবে মনে হয় ওর বাবাকে ও ভয় দেখিয়েছিল, আর তাই উনি বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিলেন। নীলাঞ্জনাদি, এরকম একটা কথা ওর বাবা আমাকে আভাসে বলেছিলেন যে ওর সঙ্গে থাকা অসম্ভব। আমাকে একটু সাবধানও করে দিয়েছিলেন। আমি সেশন শেষ করলাম। অনেক কিছু ভাবতে হবে আমাকে। এইরকম কেস সহজে দেখা যায় না। চেম্বারে বসে আছি। যে কোনো মুহূর্তেই সায়ন এসে পড়বে। বসে বসে ভাবছিলাম যে মানুষের মন বড়ই ঝামেলার জিনিস। যদি শতকরা 10 ভাগও বুঝতে পারা যায়, তাহলে অনেক বোঝা গেল ধরতে হবে। সাইকোলজিতে নর্মাল আর অ্যাবনর্মাল বলে কিছু হয় না। সব মানুষের মনেই প্রচুর প্যাঁচ। তবে যদি মানুষ এই প্যাঁচের কারণে সমাজের সাথে মানিয়ে চলতে না পারে, তাকেই বলে অ্যাবনর্মাল। এখন অঙ্কিতা যে সমস্ত কথা আমাকে বলে গেল, তা যদি সত্যি হয়, তাহলে সায়ন নর্মাল নয়। কিন্তু যেহেতু সে সমাজের আর 5 জনের সঙ্গে ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, তাই তাকে অ্যাবনর্মালও বলা চলে না। একজন সাধারণ মানুষ কেন অন্যকে ভয় দেখাতে চাইবে? এই ভয় দেখানোর ফলে যদি তার মনে একটা শ্রেষ্ঠত্বের অনুভূতি হয়, তবেই সে এটা করবে। তার মানে সায়নের মনে একটা প্রবল হীনমন্যতা কাজ করছে, যার থেকে বেরিয়ে আসার জন্য সায়ন লোকজনকে ভয় দেখায়। এছাড়া আরও একটা ব্যাপার হতে পারে, সায়ন হয়তো অন্যদের কোনো কারণে ভয় পায়। এই ভয় দেখানোটা হলো সেই ভয়ের সঙ্গে যুদ্ধের অংশ। কিন্তু সায়ন আমাদের সমাজের দৃষ্টিতে একটি যথেষ্ট সফল ছেলে। তার মনে কেন এরকম হীনমন্যতা থাকবে? এক যদি কোনো যৌনতা ঘটিত কারণ থাকে, কিন্তু সেখানেও তো অঙ্কিতার কথা মতো সব ঠিকঠাকই আছে। তাহলে সায়ন কি কোনো কোনো লোককে ভয় পায়, যেমন তার বাবা বা তার স্ত্রীকে? হতেই পারে। ইস, যদি জানা যেত ও কলেজ হস্টেলে কাদেরকে ভয় দেখিয়েছিল। হতেই পারে ওর থেকে পড়াশোনায় বা খেলাধুলায় ভালো ছেলেদের, যাদের থেকে ওর পরাজয়ের আশঙ্কা ছিল। তাহলে সায়নের কাছ থেকে জানতে হবে ওর ভয়ের কারণ। এমনিতে বলবে না, কিন্তু এটাই তো আমাদের সাইকোলজিস্টদের কাজ। নানা ধরনের টেকনিক আছে। কিন্তু আরেকটা সম্ভাবনাও আছে, তা হলো যেটুকু ঘটেছে অঙ্কিতা তার থেকে অনেক বেশি কিছু কল্পনা করে নিয়েছে, আর সেটাই আমাকে বলেছে। সেটা করার পিছনে কি কারণ থাকতে পারে? অঙ্কিতার মনে কি কোনো বড় পাপ বোধ আছে? তার মানে এটা নয় যে সে কোনো বড় পাপ বা ছোট পাপ করেছে। এর মানে হলো কোনো খারাপ ঘটনার জন্য সে নিজেকে দায়ী করছে, আর অঙ্কিতার অবচেতন মন তাকে ভয় দেখিয়ে অপরাধের শাস্তি দিচ্ছে।
এই দিকটাও খতিয়ে দেখতে হবে। তবে আমার মন বলছে অঙ্কিতা কিচ্ছু বানিয়ে বলেনি, সায়নকে ভয় দেখিয়েছে। ছেলেটা যতদূর মনে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। আমার মনের ভেতর সায়নের জন্য একটা অদ্ভুত রাগ তৈরি হচ্ছে। এইভাবে ভয় দেখানো মানসিক নির্যাতনের আওতায় পড়ে, যা শারীরিক নির্যাতনের থেকেও অসহ্য। এই হতভাগাকে যদি গুছিয়ে ভয় দেখানো যায় তাহলে বুঝবে কত ধানে কত চাল। কিন্তু আর কিছু ভাবার আগেই সায়ন এসে ঢুকলো। বেশ হাসি হাসি মুখেই এসে বসলো আমার সামনে। আমি ওর হাসিটা জাস্ট সহ্য করতে পারছিলাম না। বললাম, সায়নবাবু, অঙ্কিতা আমাকে সব কিছুই বলেছে। দেখুন, যে ধরনের ভয় ওকে আপনি দেখিয়েছেন এবং দিব্যি করে ভয় দেখাবেন না বলেও ভয় দেখিয়েছেন, তাতে অঙ্কিতার ডিভোর্স পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর সত্যি কথা বলতে আমার মাথায় ঢুকছে না আপনি কেন এভাবে ওকে ভয় দেখাতে গেলেন। বিশ্বাস করুন, মজা করা ছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে তো বলতেই হবে আপনার মজার সেন্সটা সম্পূর্ণ অস্বাভাবিক। প্রথমবার ভয় দেখানোর পর ও যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখনও আপনার মনে কোনো উদ্বেগ কাজ করেনি? প্রথমবার মানে? আরে যেইবার ঘর অন্ধকার করে তারপর মেয়ে সেজে। সেবারে তো অজ্ঞান হয়ে যায়নি। যায়নি? একেবারেই না, বরং আমার গলা টিপে ধরেছিল। আমি ছাড়ো ছাড়ো মরে যাব বলে চিৎকার করার পর ছেড়েছে। সে কি? ও তো আমাকে বললো ও অজ্ঞান হয়ে গিয়েছিল। এই তো মুশকিল, ওর কল্পনার বাস্তব খালি গুলিয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন, আপনি পুরো ফ্ল্যাটের আলো বন্ধ করলেন কিভাবে? আমার কথা শুনে সায়ন একটু হাসলো, তারপর বলল, আরে ওটা খুব সোজা। হোল্ডারের বাল্ব খুলে একটা 1 টাকার কয়েন ভিতরে ঢুকিয়ে আবার বাল্ব লাগিয়ে দিতে হয়, তারপর সুইচ দিলেই মেনটা ট্রিপ করে যায়। এটা একটা পুরনো কায়দা। তারপর আর কি, সুইচটা অফ করে দিতে হয়, তারপর মেন অন করে দিলেই আবার সব আলো জ্বলে উঠবে। পরে সুযোগ মতো কয়েনটা বার করে নিতে হবে, আর কি। সায়নের হাসি দেখে আমার ওকে ক্লাস 7-8-এ পড়া একটা পাজি বাচ্চার মতো মজার লাগছিল। আমার রাগটাও এখন আর নেই, তাই সস্নেহে বললাম, দেখুন ভাই, আপনার কাছে যতই মজার লাগুক, এটা অন্যের কাছে কিন্তু খুব অস্বাভাবিক। কাজেই এই ভয় দেখানোর প্রবণতাটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতেই হবে। ও ঠিক ছোটদের মতো করেই বলল, কি করব দিদি তুমি বলো, এটা না করে আমি পারি না। খালি মনের ভেতরটা ভয় দেখানোর জন্য কেমন চুলবুল করতে থাকে। বুঝতে পারছি, কিন্তু আমরা কিন্তু এই প্রবণতাটা কাটিয়ে ওঠার একটু চেষ্টা করতে পারি। তবে আপনার পুরো ইচ্ছে এবং সাহায্য পেলে তবেই। সায়ন যেন একটু দুশ্চিন্তার মধ্যে পড়ল। বলল, আসলে ভেবে দেখতে গেলে ভয় দেখিয়ে আমার কোনো লাভ হয় না, কিন্তু খুব মজা লাগে। আর এই মজা লাগাটাই তো যত অনর্থের মূল। ভাবুন তো, শুধুমাত্র এই মজার কারণে আপনার ডিভোর্স পর্যন্ত হতে যাচ্ছে। আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কেন আপনার মজা লাগে। বুঝতে পারলে আর মজা লাগবে না। এর মধ্যেই সায়ন ঘড়ি দেখল। আচ্ছা দিদি, আজকে আমার একটু তাড়া আছে, আমি এরপর কবে আসবো? আমি ডায়েরি দেখে ডেট দিলাম। বললাম, একটু মনে করে বলুন তো, আপনার ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে এখনো বন্ধুত্ব আছে কিনা? কত ছোটবেলার বন্ধু? ধরুন একদম স্কুলের বা পাড়ার, মানে সেই রকম হলেই ভালো হয়। আর তো কারোর সঙ্গে তেমন আর যোগাযোগ নেই। এক শুভাশিস আমার সঙ্গে এইচএস করেছিল, পরে কলেজেও পড়েছে। ওকে আমি এখানে নিয়ে আসতে পারি। বাহ, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, এর পর দিন তাহলে আপনার বন্ধুকে নিয়ে আসবেন। আপনার ছোটবেলার কিছু কথা জানার ইচ্ছে রইল। সায়ন হঠাৎ আবার বসে পড়ল। বলল, আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে। অঙ্কিতা অন্যবারের ভয় দেখানোগুলো সম্বন্ধে কি বলেছে? মানে প্রথমবারের গল্পটা কিন্তু ও ঠিকঠাক বলেনি। আমি অঙ্কিতার বলা সেই রাতের ঘটনাগুলো বলতে শুরু করলাম, কিন্তু কিছুটা বলতেই দেখি সায়নের ভুরু কুঁচকে গেছে। আমি থামতে সায়ন বলল, আপনি আগে বলা শেষ করুন, তারপর আমি কথা বলছি। আমি অঙ্কিতার ভার্সনটা শেষ করবার পর সায়ন একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন কিন্তু একদম অন্য একটা ঘটনা ঘটেছিল। আমি অঙ্কিতাকে ভয় দেখাবো বলেই একটা গল্প ফাঁদি। গল্পটা এরকম যে একটা মেয়েদের স্কুলের একটা মেয়ে সাফাই কর্মী ভুলে স্কুলের ওয়াশরুমে আটকে পড়ে। তো মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। স্কুল খোলার কয়েকদিন আগে সাফাই কর্মীটি ওয়াশরুম পরিষ্কার করতে এসে দেখে মেয়েটির পচা গলা লাশ পড়ে আছে।
দোষ চাপা দেওয়ার জন্য সে লাশটিকে চুপি চুপি কবর দেয়, কিন্তু তারপর প্রতি রাতেই মেয়েটি ওই সাফাই কর্মীকে দেখা দিত। একটু নাটকীয় করে গল্পটা বলেছিলাম, কিন্তু এই গল্পটা শুনে অঙ্কিতা ভয়ানক ডিপ্রেসড হয়ে পড়ে। আর সেই রাতে কি হলো? মানে উই ওয়্যার মেকিং লাভ। তা চরম উত্তেজনার সময় আমি ওকে আদর করে হাবিজাবি নানা রকম বকতে থাকি। ও সেদিন হঠাৎ কি বলছো বলে চিৎকার করে আমার মুখে প্রচণ্ড আঘাত করে আমাকে ছিটকে ফেলে। আমার চোখে আর নাকে খুব জোর লেগেছিল, একটুক্ষণ ব্ল্যাক আউট হয়ে যায়। সামলে নিতে নিতে দেখলাম ও ওই অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ওর পেছন পেছন ঘরের বাইরে বার হলাম, কিন্তু ও আমায় আবার ধাক্কা দিয়ে সরিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি অনেক বলাতেও দরজা খোলেনি। আর তারপরের দিন তো বাপের বাড়ি চলে গেল। আচ্ছা, আপনি আপনার ব্ল্যাক আউট হবার সময় কিছু বলেছিলেন কি? আমি জানি না, আমার ঠিক। সায়ন সহসা ভীষণ গম্ভীর হয়ে গেল। আমি আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, আপনার কি? সায়ন ভীষণ ডিফেন্সিভ হয়ে বলল, জানি না। বুঝলাম সায়নকে দিয়ে আর কিচ্ছু বলানো যাবে না। এখন তৃতীয়বার ভয় দেখানোর ব্যাপারে সায়নের ভার্সনটা কি আমার খুব জানতে ইচ্ছে করলেও আর কিচ্ছু বলবে না। ঠিক আছে, আজ থাক, আপনারও তো তাড়া আছে, পরের দিন না হয় বন্ধুকে নিয়েই আসবেন, কেমন? শুভাশিস বাবু, আপনার সঙ্গে সায়নের বন্ধুত্ব কত বছরের? তা ধরুন ক্লাস 10-এ সায়ন এসে আমাদের স্কুলে ভর্তি হয়, তখন থেকেই। 11-12 আমরা এক ক্লাসে পড়ি, তারপর গুরুদাস কলেজে ও সায়েন্স আর আমি কমার্স নিয়ে ভর্তি হই। বিএসসির পরও ব্যাঙ্গালোর চলে যায়, আবার কলকাতা ফিরে আসার পর যোগাযোগ হয়। এই শুভাশিস লোকটিকে দেখলে সায়নের মতো ছেলের বন্ধু বলে মনেই হয় না। একে তো বয়সে বেশ খানিকটা বড় মনে হচ্ছে, তাছাড়া চেহারার মধ্যে এমন কিছু একটা আছে যাতে ওনাকে অসম্ভব ধূর্ত মনে হয়। কিন্তু এই মুহূর্তে লোকটিকে দেখলে মনে হচ্ছে ফাঁদে পড়া শেয়াল। বেশ ঘাবড়ে গেছে, বারবার আর চোখে সায়নের দিকে তাকাচ্ছে। এত ভয় কিসের? অগত্যা আমি সায়নকে বাইরে গিয়ে বসতে বললাম। সায়ন মনে হয় তাতে একটু অসন্তুষ্টই হলো, কিন্তু আমার তো কিছুই করবার নেই। সায়ন সামনে থাকলে উনি কিছুতেই মুখ খুলবেন না বলে মনে হলো আমার। বেশ, আপনি তো সায়নকে ছোটবেলা থেকে চেনেন। এই যে ওর ভয় দেখানোর টেন্ডেন্সি, এটা কোন বয়স থেকে শুরু হয়? আমি কিছু জানি না। স্পষ্টই বুঝতে পারছিলাম যে এ অনেক কিছু জানে, কিন্তু ও সায়নকে অসম্ভব ভয় পাচ্ছে। আমি নানান রকম কথা বলে শুভাশিসকে নিশ্চিন্ত করবার চেষ্টা করলাম। বোঝালাম যে ও আমাকে যা বলবে তার বিন্দু বিসর্গও সায়ন জানতে পারবে না, আর আমার এই ঘরটি সম্পূর্ণভাবে সাউন্ড প্রুফ। কিন্তু শুভাশিস কিছুতেই বলতে চাইল না কিছু। অল্প শিক্ষিত বদ্ধ মনের মানুষ। অবশেষে আমি ভয় দেখাতে বাধ্য হলাম। আমি হিপনোটাইজ করে ফেলতে পারি, আর সেই ক্ষেত্রে আমি কথাগুলো সায়নের কাছে গোপন নাও রাখতে পারি। এখন অবশ্য অনুতাপ হয় কেন এসব বাজে কথা আমি বলেছিলাম। আমি হিপনোটাইজ করতে জানিই না, আর কাউকে ভয় দেখানো আমার পেশার ক্ষেত্রে অমার্জনীয় অপরাধ। কিন্তু এতেই কাজ হলো। হিপনোটাইজের নামে ভ্যাবাচেকা খেয়ে শুভাশিস সব কিছু খুলে বলতে রাজি হলো। কিন্তু যা বলল তা যেমন অদ্ভুত তেমনই অবিশ্বাস্য। দেখুন ম্যাডাম, সায়ন যখন ক্লাস 11-এ ওঠে তখন একটি মেয়েকে ওর খুব পছন্দ হয়ে যায়, কিন্তু এই মেয়েটি সায়নকে পাত্তাই দেয় না। এতে সায়ন ভীষণ ক্ষেপে যায়, আর কোনো একটা বিজ্ঞাপন দেখে সোকল্ড এক বাবার সাহায্যে মেয়েটিকে বশীকরণ করতে চেষ্টা করে। যথারীতি সবটাই ফেল করে, কিন্তু এরপর থেকে সায়নের গুরু বা তান্ত্রিক খোঁজার বাতিক হয়, যে কারণে ও দুবার হায়ার সেকেন্ডারি ড্রপ দেয়। অবশেষে মল্লারপুর না কোথায় ও এক তন্ত্র সাধককে খুঁজে বার করে, এবং তারপর থেকেই সায়ন পাল্টে যায়। সাধক ঠিক কি করেছিলেন সেসব আমি জানি না, কিন্তু আমি এইটা জানি যে সায়নের সঙ্গে একটা পিশাচ যন্ত্র রয়েছে। পিশাচ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সায়ন অনেক অদ্ভুত কাণ্ড করতে পারে। তার মধ্যে প্রধান হলো যে কোনো লোককে পিশাচের সাহায্যে
নিজের প্রভাবে নিয়ে আসা। এমনকি ও কোনো একটা সাধারণ জিনিসকে এই পিশাচ যন্ত্রের সাহায্যে সক্রিয় করে তুলতে পারে। সেই জিনিস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় থাকে, আর তার ফলে জিনিসটা যার কাছে থাকে সেও সায়নের প্রভাবে চলে যায়। জানেন ম্যাডাম, সায়ন পড়াশোনায় এত ভালো ছেলে ছিল না, কিন্তু এই যন্ত্রের সাহায্যেও ভালো নম্বর, ভালো চাকরি সবকিছু বাগিয়ে ফেলেছে। সক্রিয় করে তোলে কোনো সাধারণ জিনিসকে? সাধারণ জিনিস মানে এই ধরুন একটা ছোট চিরুনি বা একটা রুমাল, সেটাকেও পিশাচ যন্ত্রের সঙ্গে লাগিয়ে রেখে কি সব করে। তারপর ওই জিনিসটায় সামান্য মন্ত্র পড়া সিঁদুর লাগিয়ে দিলেই জিনিসটা 12 ঘন্টার মতো কাজ করে। কিন্তু এর একটা অন্য ভয়ঙ্কর দিকও আছে। যন্ত্রের সঙ্গে যে পিশাচ বাঁধা আছে সে মাঝে মাঝে সায়নকে দখল করে ফেলে। ফলে সায়ন সেই পিশাচের প্রভাবে এমন কিছু করে ফেলে যা সে হয়তো নিজে থেকে করতে চায়নি। লোককে ভয় দেখানো তারই একটা অংশ। এটা প্রথমে তত ভালো বোঝা যেত না, কিন্তু এখন ব্যাপারটা ক্রমশ বাড়ছে। সায়ন ক্রমশ ওই পিশাচের দখলে চলে যাচ্ছে। আমি একেবারেই আর ওই পিশাচগ্রস্ত সায়নের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। ম্যাডাম, আপনিও যদি নিজের ভালো চান তাহলে সায়নের থেকে দূরে থাকুন। আমি কিরকম একটা ভ্যাবাচাকা খাওয়া অবস্থায় পড়ে গেলাম, যেন একটা সম্পূর্ণ অলীক জগতে পৌঁছে গেছি। ভুল ধারণা একটা রোগ, যাকে সাইকোলজির ভাষায় বলে প্যারানয়া। সেটা এত দূর গড়াতে পারে কে জানতো? আর সায়ন তার ভুল ধারণাটা অন্যের মধ্যে কিভাবে ছড়িয়ে দিয়েছে। মাই গুডনেস, এ তো কুসংস্কার আর প্যারানয়ার ক্লাসিক সংমিশ্রণ। এখন সায়নকে রেগুলার প্যারানয়ার চিকিৎসা করানো উচিত, কিন্তু তাতে সায়ন রাজি হবে কেন? এই অবস্থায় তো অঙ্কিতার ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো। আমি শুভাশিসকে আরও কিছু কথা জিজ্ঞেস করবার চেষ্টা করলাম, কিন্তু ওর প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ও স্রেফ এখান থেকে পালিয়ে যেতে চায়। কাজেই ওকে বিদায় দিয়ে সায়নকে ডাকবো ভাবছি, এমন সময় দরজার চেন নক করবার আওয়াজ। আমার কর্তা দীপ্তেশের আসার কথা ছিল আজ, ও এসে গেছে। আমরা এখন একটু শপিংয়ে যাব ঠিক ছিল। সায়নকে ডেকে আগামীকাল আসতে বললাম। একটু বেজার মুখেই ও শুভাশিসকে বগল দাবা করে বেরিয়ে গেল, আর আমরাও কোয়েস্ট মলের দিকে রওনা দিলাম। গাড়ি দীপ্তেশই ড্রাইভ করছিল। যাওয়া আসা, শপিং, ফুড কোর্টে ডিনার, এই পুরো সময়টাতেই আমি বড্ড অন্যমনস্ক ছিলাম। আমার কেন জানি না সায়নের উপর ভয়ঙ্কর রাগ হচ্ছিল। হতভাগার জীবনে সব কিছু ভালো চলছিল, আর এর মধ্যে কোত্থেকে একটা পিশাচ না ঢোকালেই চলছিল না। আর সেই হতভাগা তান্ত্রিককে তো ধরে চাপকানো উচিত। মনে ভুল ধারণা ঢুকিয়ে কিভাবে একটা ছেলের জীবন নষ্ট করে দিতে চলেছে। রাতে শোবার আগে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারাটা দেখলাম। চুলগুলোকে মুখের সামনে নিয়ে এসে দেখলাম বেশ ভৌতিক দেখাচ্ছে তো। আচ্ছা, এইভাবে যদি আমি সায়নের সামনে যাই তাহলে কি সায়ন ভয় পাবে? আর একটু ভয়ানক করা দরকার। চুলগুলোকে ঠিক করেই আমি শোবার ঘরের টেবিলের থেকে আমার হ্যান্ডব্যাগটা নিয়ে এলাম। ঘরে শুধু এখন দীপ্তেশই রয়েছে। আমার মেয়ে টুপুর এখন ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওয়াশরুমে ঢুকে লিপস্টিক আর আইব্রাও পেন্সিলটা দিয়ে মুখের ওপর কিছু কারিগরি করলাম। চুলটা সামনে নিয়ে এসে একটু ফাঁক করেই আমি আয়নায় আবার নিজেকে দেখলাম। বাহ, এ তো দারুণ মেকআপ করতে পারি আমি। একেবারে যেন হরর মুভির হিরোইনের মতো দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে ঘরে ঢুকলে কি দীপ্তেশ আমাকে দেখে ভয় পাবে? না না না, আরেকটু কারিগরি করতে হবে। চলে যাই পুরো মেন সুইচের কাছে, আমাদের পুরো ফ্ল্যাটের আলো নিভিয়ে দিই। তারপরেই আমার মাথায় আসে, না না, এইরকম অন্ধকারে আমাকে দীপ্তেশ দেখবে কি করে। তখনই ছোট পেন্সিল টর্চটা গলার সঙ্গে একটা গার্ডার দিয়ে লাগিয়ে নিলাম। এইবারে এটা জ্বালালেই মুখের মধ্যে আলো পড়বে। এবারে একই কাণ্ড নীল, এসব কি? তোমার মুখে এগুলো কিসের দাগ? দীপ্তেশ বেডরুমের দরজায় এসে দাঁড়িয়েছে। আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে আছি।
এসব কি করতে যাচ্ছিলাম আমি? দীপ্তেশকে ভূতের ভয় দেখাতে? কিন্তু কেন? নীল, হোয়াটস রং? কি হলো তোমার? কথা বলছো না কেন? আমার দুটো কাঁধ ধরে দীপ্তেশ একটা প্রবল ঝাঁকুনি দিল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আমার সমস্ত কন্ট্রোল এতক্ষণ যেন অন্য কেউ নিয়ে নিয়েছিল। ওয়াশরুম থেকে মুখের রং ধুয়ে এসে শোবার আগে হঠাৎ কি মনে হলো, আমি আমার হ্যান্ডব্যাগের সমস্ত জিনিস উপুড় করে ফেললাম। দেখলাম আমার আর 5টা জিনিসের সাথে একটা সিঁদুর মাখানো কড়ি রয়েছে। তাহলে সায়ন কি চুপিসারে আমার ব্যাগে এটা চালান করে দিয়েছিল? আর তাতেই আমি তার কন্ট্রোলে চলে গিয়ে, হে ভগবান! সায়ন আমার চেম্বারে বসে আছে। আমি মাঝে মাঝেই ওর দিকে দেখছি, কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে কালকের কাণ্ডটা করে ওর মনের মধ্যে কোনো ভয় বা অনুতাপ হয়েছে। দিব্যি হাসি মুখেই বসে আছে ও। আমি একটা লম্বা নিঃশ্বাস ফেললাম। এবার আমাকে কাজ শুরু করতে হবে। সায়ন, আমরা একটা মজার খেলা খেলব। খেলাটার নাম ওয়ার্ড অ্যাসোসিয়েশন। আমি একটা শব্দ বলবো, আর তাতে তোমার মনে তক্ষুনি যেই শব্দটা আসবে সেটা তোমাকে বলতে হবে। একটু ভাবার সময় পাবে না কিন্তু। যা খুশি মানে? আপনি যা বলবেন তার সঙ্গে সঙ্গতি রেখে? না না, একেবারেই না। তোমার যা প্রথমে মনে হবে একদম চিন্তা না করে। তাতে আমার কথার সঙ্গে কোনো রিলেশন থাক বা না থাক তাতে কিচ্ছু আসে যায় না। একটা এক্সাম্পল দিলে ভালো হয়। বেশ, তুমি একটা শব্দ বলো। মনস্তত্ত্ব। আমি একটু থতমত খেয়ে গেলাম। বললাম পেশেন্ট। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেননি। বোঝো, এ তো খেলাটাই উল্টো করে দিতে চাইছে, কিন্তু আমিও ছাড়ব না। ঠিক আছে, আচ্ছা আরেকবার চেষ্টা করো। করি। পিশাচ। আমরা দুজনেই দুজনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। ফার্স্ট রাউন্ডে সায়ন জিতে গেল। ও বুঝে গেছে যে শুভাশিস আমাকে সব খুলে বলেছে, নয়তো করির জবাব কখনো পিশাচ হতো না। সায়নের মুখে কি সামান্য হাসির রেখা দেখা যাচ্ছে? কিন্তু আমি হার মানব না। আমি একজন পেশাদার সাইকোলজিস্ট। নিঃসন্দেহে এই খেলাটা আমি সায়নের থেকে ভালো খেলব। বললাম, বুঝে গেছো তো, এবার শুরু করি। সায়ন কিছু না বলে ঘাড় নাড়ল। ও আমার দিকে তীব্র মনোযোগে তাকিয়ে আছে। স্বামী, আসামি। ইয়ার কি মারছে? ভালো কথা। তাহলে একটু পরেই ওর সতর্কতার লেভেল ডাউন হয়ে যাবে। স্ত্রী, মারবে। আশ্চর্য, এটা তো অন্য কোনো গল্পের দিকে যাচ্ছে মনে হয়। তবে রসিকতা হলে ভালো লেভেলের রসিকতা। বাবা, মা। একদম স্বাভাবিক। তাহলে কি আগের কথাগুলো রসিকতা ছিল না? স্ত্রী কাকে মারবে? বন্ধু, বান্ধব। খুবই স্বাভাবিক। স্কুল, পরীক্ষা। এটাও স্বাভাবিকের কাছে। কাপালিক। হ্যাঁ? সায়ন চমকে ওঠে। হলো না। ঠিক আছে, ইচ্ছা। ভয়ানক। ইচ্ছা ভয়ানক? মানে ইচ্ছার ফল ভয়ানক হয়েছে? শুভাশিসের গল্পটা তাহলে ঠিকই মনে হচ্ছে। বললাম, ভূত। ভয়। ভালো কথা, কোনো গোলমাল নেই। শরীর, অ্যাটাক। মেয়ে, গলা টিপে। কেন? আরো চাই। আমি থেমে গেলাম। একটা কোনো চেহারা কি সামনে আসছে? সায়ন কি নিজে না পেরে অঙ্কিতার শারীরিক চাহিদা মেটাতে যন্ত্রের দ্বারস্থ হয়েছিল? যন্ত্রের প্রভাবে অঙ্কিতা নিজেকে তৃপ্ত মনে করত? তাহলে তো মেনে নিতে হয় যে যন্ত্রটা সত্যিই কাজ করে। তবে সেটা তো আর সম্ভব নয়। কিন্তু আমিও তো কাল রাত্রে। আমি আবার বড় করে নিঃশ্বাস নিলাম। সাহায্য। কেউ না বলে সায়ন 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলল। মানে ওকে কেউ সাহায্য করেনি? তাহলে যন্ত্র কি করলো? বললাম, পিশাচ। সায়নের মুখটা কেমন যেন হাঁ হয়ে গেছে। চোখ থেকে জল বেরিয়ে এসেছে। ভগবান। কিছুমাত্র সময় না দিয়ে বললাম, ভগবান? মরবি। সহসা সায়নের চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন এলো।
ও কি ওয়ার্ড অ্যাসোসিয়েশন করছে নাকি আমায় শাসাচ্ছে? ডিভোর্স। সায়ন আমার কথার জবাব না দিয়ে আমার দিকে তাকালো। ওর চোখের রং পাল্টে সম্পূর্ণ লাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সায়ন হাত দুটোকে উপরে তুলে ফেলল। ওর গলা থেকে একটা অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ বেরোলো, যা সাধারণত আক্রমণ করার আগে কুকুরের গলা থেকে বেরোয়। আস্তে আস্তে সায়ন উঠে দাঁড়ালো। তারপর আবার একটা অদ্ভুত গড়গড় আওয়াজ করে চেয়ার ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে এলো। যে কোনো মুহূর্তেই ও আমাকে আক্রমণ করতে পারে। আমি যথাসম্ভব স্থির গলায় বললাম, সায়ন, চুপ করে বসো। আমরা কিন্তু একটা খেলা খেলছিলাম। সায়নের চেহারায় কোনো পরিবর্তন এলো না, বরং এবার সমস্ত দাঁতগুলো নিঃশব্দে একবার খিঁচিয়ে উঠল। তারপর পায়ে পায়ে ও এগোতে শুরু করল। আমি দরজার দিকে তাকালাম। দরজা এমনি ল্যাচ দেওয়া। আমি কি দরজা পর্যন্ত পৌঁছতে পারবো, নাকি তার আগেই ও ঝাঁপিয়ে পড়বে? সায়ন আবার একটু নিচু গড়গড়ে আওয়াজ করলো। তারপরেই আক্রমণের জন্য সামনে ঝুঁকলো। হঠাৎ ম্যাজিকের মতো দড়াম করে দরজাটা খুলে গেল, আর দরজার পথে এসে উপস্থিত হলো সায়নের বন্ধু শুভাশিস। কোনো কথা বলবার আগেই ও শটান তেড়ে এসে সায়নকে একটা বিরাট ধাক্কা লাগালো। ধাক্কার চোটে দুজনেই ছিটকে পড়লো মাটিতে। মাটিতে এক পাল গড়াগড়ি খাওয়ার পর শুভাশিস উঠে দাঁড়ালো। ম্যাডাম, ম্যাডাম, জল, জল, শিগগির। আমার টেবিলে সবসময় জল রাখা থাকে। এগিয়ে দিতেই দেখলাম শুভাশিস প্রাণপণে সায়নের মুখে জলের ঝাপটা দিচ্ছে। সায়ন ভিজে মুখে ভ্যাবলার মতো বসে আছে। শুভাশিস এক টানে সায়নকে তুলল। সায়ন জড়িয়ে জড়িয়ে কি যেন একটা বলার চেষ্টা করলো। কি হচ্ছেটা কি সায়ন? বন্ধ করে সব। শুভাশিস ধমক দিয়ে সায়নকে হাফ ধরাধরি করে ঘরের বাইরে নিয়ে গেল। আমাকে বলল, ম্যাডাম, ম্যাডাম, আজ এরকম একটা কাণ্ড হবে আমার মনেই হয়েছিল। যাই হোক, আপনার আর কোনোভাবেই এ ব্যাপারে জড়ানো ঠিক হবে না। আজ খুব বেঁচে গেছেন আপনি। আমার মনের মধ্যে রাশি রাশি প্রশ্ন গজগজ করছিল, কিন্তু সেসবের উত্তর পাওয়ার আগেই দেখলাম ওরা নিচে নেমে গেছে। সত্যি কি এই ব্যাপারে আমার আর জড়ানো উচিত হবে? এখন তো মনে হচ্ছে অঙ্কিতাকে ডিভোর্স নিতে বলে দিয়ে আমার হাত ধুয়ে ফেলা উচিত। যদি পিশাচ টিশাচ বাজে কথাও হয়, তবুও এতটা ভায়োলেন্ট পাগলের চিকিৎসা করবার মতো পরিকাঠামো আমার নেই। তবে সত্যি কথা বলতে গেলে ভিতরে ভিতরে আমার বিজ্ঞান ভিত্তিক মন একটা মস্ত ধাক্কা খেয়ে গেছে। আমি যতই চেষ্টা করি না কেন, সমস্ত ব্যাপারটার মধ্যে কোনো একটা বিরাট অস্বাভাবিকত্ব আছে, যার ব্যাখ্যা দেবার ক্ষমতা আমার নেই। সেই দিন বিকেলে বাড়ি ফিরে ভীষণ অন্যমনস্ক হয়েছিলাম। দীপ্তে সেটা খেয়াল করে বলল, তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে আমায় ভয় দেখাতে গেলে এখন চায়ের কাপ সামনে নিয়ে প্রায় 10 মিনিট বসে আছো, একবারও ছুঁয়ে দেখোনি। বার দুয়েক ডাকলাম, সাড়া দিলে না। পেশেন্ট নিয়ে ভাবতে ভাবতে কোনোদিন নিজেই সাইকো পেশেন্ট হয়ে পড়বে তো। দীপ্তেশকে আমি কখনো পেশেন্টদের গল্প করি না, কিন্তু আজ মনে হলো ওকে সব কিছু খুলে বললে আমার মনের চাপটা খানিকটা কমতে পারে। সব শুনে দীপ্তেশ বলল, তোমার ওই সায়ন সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিন্তু সেদিন যে লোকটা তোমার চেম্বারের ভিতরে বসেছিল, ওই লোকটাকে আমি চিনি। ওর নাম শুভাশিস দাস। অত বড় অসৎ বদমাশ লোক খুব কমই দেখা যায়। বলো কি? ও তো সেদিন ভয়ানক ভয় পেয়েছিল। পরের দিন অবশ্য ওর জন্যই আমি রক্ষা পেলাম। নিশ্চয়ই কিছু মতলব আছে। ও স্বার্থ ছাড়া এক পাও চলে না। কি জানি। আচ্ছা, তুমি ওকে কি করে চেনো? আমি প্রফেশনাল কারণেই চিনি। ও হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। দীপ্তেশ এলআইসির ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন বড় কর্তা। জিজ্ঞেস করলাম, ওকে কি হিসেবে তুমি অসৎ বলছো? এলআইসির যত ডিসপিউটেড কেস তার বেশিরভাগের মূলেই কিন্তু ওই শুভাশিস। ওর প্রিয় খেলা হলো মারোয়াড়ি বিজনেসম্যানদের গুদামের ফায়ার ইন্স্যুরেন্স করিয়ে তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া। এরকম অন্তত 20টা কেস আছে। কিন্তু ও এত চালু যে সব কটা ক্লেমই আমাদের পেমেন্ট করতে হয়েছে। সব জায়গায় ওর লোক লাগানো আছে। পুলিশ, ফায়ার ব্রিগেড, আমাদের অফিসের কর্তা ব্যক্তি, সব। এই ঘুঘুটি ওই বাচ্চা ছেলে সায়নের বন্ধু, আর সেজন্য তোমার চেম্বারে এসে পিশাচের ভয়ে কাঁপছে। আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু বিলিভ। নিশ্চয়ই কোনো একটা চক্কর আছে, জানো তো। দেখো গিয়ে তোমার ওই সায়ন ওর খপ্পরে পড়েছে কিনা। আচ্ছা, আমি না হয় এলআইসির রেকর্ড সেকশনে গিয়ে ব্যাপারটা একবার দেখি, কেমন?
দীপ্তেশের সমস্ত কথা শুনে আমি খানিকক্ষণ হতভম্বের মতো বসে রইলাম। দীপ্তেশ নিশ্চিত যে এখানে কোনো একটা ফাউল প্লে আছেই, কিন্তু কি থাকতে পারে? পিশাচ, ভূতের ভয়, ডিভোর্স, এলআইসি, এই সব কিছু আমার মাথায় তালগোল পাকিয়ে ঘুরতে লাগলো। তবে কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম এই কেস ছাড়া যাবে না, শেষ অবধি দেখতে হবে। কিন্তু সায়নকে নিয়ে সিটিং দেওয়াটা অতিমাত্রায় বিপজ্জনক। তাহলে কি করা যায়? ভাবতে ভাবতে আমার মাথাটা গরম হয়ে উঠল। এমন সময় মোবাইলটা বেজে উঠল। দেখি অঙ্কিতা ফোন করছে। আবার কি হলো? হ্যালো, নীলাঞ্জনাদি, সায়ন আমার বাবার বাড়ি এসেছিল। বাবা মার কাছে কান্নাকাটি করে বলেছে আমি যদি ওর বাড়িতে নাও থাকি তাহলে ও মাঝে মাঝে এসে আমার সঙ্গে রাত কাটিয়ে যাবে। এতে আমি ভয়ানক আপত্তি জানাই। এখন বাড়ির সবার সঙ্গে আমার কথা বন্ধ হওয়ার জোগাড়। তুমি কি আমার বাবা মাকে একটু বুঝিয়ে বলবে যে সমস্যাটা কতটা গভীর? আচ্ছা শোনো, তুমি এতটা চিন্তা করো না। আমি আর 2-1 দিনের মধ্যেই তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলবো। ফোন রাখতে গিয়ে হঠাৎ আমার একটা কথা মনে হলো। হ্যালো অঙ্কিতা? হ্যাঁ দিদি, বলো। হ্যাঁ, আচ্ছা, সায়নের বাবা যে বৃদ্ধাশ্রমে থাকেন সেটা ঠিকানা তুমি জানো? জানি তো। তুমি চাইলে আমি তো তোমাকে সেখানে নিয়েও যেতে পারি। আমি খুব খুশি হয়েই রাজি হলাম। ঠিক হলো, আগামীকাল সকাল 11টা নাগাদ আমরা সায়নের বাবার সঙ্গে দেখা করব। তুমি মামনি সায়নের সঙ্গে 8 মাস একসঙ্গে কি করে থাকলে, এটাই আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে। সায়নের বাবার নাম পার্থসারথী দত্ত। বয়সের আন্দাজে বিস্ময়কর রকমের সুপুরুষ। সরল সুন্দর একটা ব্যক্তিত্ব আছে। কথাবার্তা একটু চাঁচাছোলা বটে, কিন্তু খুব স্পষ্ট আর পরিষ্কার। ভদ্রলোককে যখন সমস্ত ঘটনা খুলে বলা হলো তখন ওর প্রতিক্রিয়া এটাই হলো। নিজের ছেলের কথা আর কি বা বলবো, কিন্তু সায়নের মতো ক্রিমিনাল মনের মানুষের কথা আমি দেখিওনি, শুনিওনি। ও যখন বিএসসি পাশ করলো তখন থেকেই আমাকে খুন করার চেষ্টা করছিল। দুবার অ্যাটেম্প্ট করে, একবার খাবারে বিষ মেশায়। খুব ভাগ্য ভালো যে আমি খাবার আগেই আমাদের বেড়ালটাকে মাছের একটা পিস দিয়েছিলাম। অন্য দিনের মতো খাওয়া শেষ হবার জন্য অপেক্ষা করিনি। তক্ষুনি বেড়ালটা ছটফট করে মরে যায়। আমি আকাশ থেকে পড়লাম। বললাম, সায়নী যে খাবারে বিষ মিশিয়েছিল আপনি শিওর হলেন কিভাবে? অন্যভাবেও তো ফুড পয়জন হতে পারত। তখন তো তাই ভেবেছিলাম, কিন্তু পরের বার দোতলার সিঁড়ির দুপাশে কালো সুতো বেঁধে একতলা থেকে যখন শিগগির এসো বলে ডাকলো, তখন বুঝলাম আমি কিভাবে যে সুতোটাকে দেখতে পেয়েছিলাম কে জানে। আমি যখন সুস্থভাবে নেমে এলাম তখন সায়নের মুখে আশাভঙ্গের যে ছাপ আমি দেখেছি জীবনে ভুলব না। আমি সরাসরি সায়নকে চার্জ করলাম। কেন ডেকেছে সে বিষয়ে কোনো কৈফিয়তিও দিতে পারল না। সুতোর ব্যাপারটা ন্যাচারালি ও অস্বীকার করল। কিন্তু ও কেন আপনাকে মারতে চাইছিল? আমাদের রাজাবাজারের দোতলা বাড়িটার দাম তখন কোটি টাকার কাছাকাছি। ওই টাকাটা সায়নের দরকার ছিল। তো সেই বাড়িটা এখন কি হলো? সুতোর ঘটনাটার পর আমি অবিলম্বে বাড়ি বেচে দিলাম। সমস্ত টাকাটা ব্যাংকে জমা করে বৃদ্ধাশ্রমে চলে এলাম। আর সেই সঙ্গে উইল করলাম আমার মৃত্যুর পর টাকাটা রামকৃষ্ণ মিশন পাবে, যাতে সায়ন আমাকে মারার ব্যাপারে উৎসাহ হারায়। আমি আর কিচ্ছু বলার সাহস পাচ্ছিলাম না। পার্থসারথী বাবু খুব সস্নেহে অঙ্কিতাকে বললেন, একটা দুঃস্বপ্নের মতো সায়নের কথা ভুলে যাও মা, নতুন করে জীবন শুরু করো। তোমার বয়স বেশি নয়। আজকাল ডিভোর্সি মেয়ের বিয়ে হওয়া কোনো ব্যাপার নয়। টাকা পয়সার প্রয়োজন হলে আমি যথাসম্ভব সাহায্য করব। সায়নের মতো ছেলের বাবা হবার একটা প্রায়শ্চিত্ত তো হবে। আচ্ছা, ওর ওই তান্ত্রিক গুরুর পাল্লায় পড়ার ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছিল? কিসের তান্ত্রিক গুরু? পার্থসারথীবাবু ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি এবারে সবিস্তারে শুভাশিস, পিশাচ যন্ত্র আর সায়নের বর্তমান অবস্থার কথা বলতে
পার্থসারথীবাবু বললেন, আমি ওকে বিএসসি পাশ করা পর্যন্ত দেখেছি। তখন পর্যন্ত এসব কিছুর বালাই ছিল না। পরে যদি কিছু হয়ে থাকে তো জানি না। সে কি? শুভাশিস যে বলল ও ক্লাস 11-এ পড়বার সময় মল্লারপুরের তান্ত্রিক গুরু ধরেছিল, সেই কারণেই নাকি হায়ার সেকেন্ডারি পরীক্ষা 2 বছর দেয়নি। সব ডাহা মিথ্যে কথা। ও প্রথমবারেই হায়ার সেকেন্ডারি পাশ করে, আর ও সারা পশ্চিমবঙ্গে সায়েন্সে 18 নম্বর র্যাঙ্ক পায়। পড়াশোনায় ও চিরকালই ব্রিলিয়ান্ট ছিল। ইচ্ছা করলে পর্ষদের অফিসে খোঁজ নিতে পারো। আমার মাথার সব গ্রে ম্যাটারগুলো রাগে টকবক করে ফুটতে শুরু করেছে। তাহলে শুভাশিস আমাকে সব মিথ্যে কথা বলেছে। কিন্তু সেই ক্ষেত্রে সায়নী বা কেন বোর্ড অ্যাসোসিয়েশন টেস্টে ওই রকম অদ্ভুত ব্যবহার করলো? আচ্ছা, শুভাশিস সায়নকে কোনো রকম হ্যালুসিনেটিং ড্রাগ খাওয়াচ্ছে না তো? সেক্ষেত্রে অবশ্য সবকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক মিলে যাচ্ছে। আমি কিছু বলার আগেই পার্থসারথীবাবু বললেন, তোমার শুভাশিস কেন মিথ্যে বলল আমি জানি না, কিন্তু সায়ন বহু বছর ধরে নিজেই একটা পিশাচ। বাবা হয়ে ছেলের সম্বন্ধে বলছি, মানে বুঝতেই পারছো, ওর আর নতুন করে কি হবে। তবে যদি মাথা খারাপ হয়ে যেতে থাকে সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। ওর মতন অস্বাভাবিক মানসিকতার ছেলের পক্ষে বেশি দিন সুস্থ থাকা সম্ভব নাও হতে পারে। এসব অবশ্য তুমি আমার থেকে অনেক বেশি ভালো বুঝতে পারবে। আমরা বিদায় চাইলাম। উনি বললেন, তোমরা কিন্তু সাবধানে থেকো। সবচেয়ে ভালো হয় ওর ব্যাপারে আর আদৌ না জড়ালে। তারপর অঙ্কিতার দিকে তাকিয়ে বললেন, আমার কথা মনে রেখো মামুনি, যদি প্রয়োজন হয় আমি তোমার বাবা মাকেও সাধ্যমতো বোঝাবার চেষ্টা করব। ফিরতে ফিরতে আমার মনে হলো সায়নের মতো ছেলের বাবা হিসেবে উনি বড্ড বেমানান। খোলামেলা লোকটিকে আমার ভারী ভালো লেগে গিয়েছিল। সেই কথাটা অঙ্কিতাকে বলতে অঙ্কিতা একটু ম্লান হাসল। দিদি, যখন প্রথম সায়নকে দেখেছিলাম তখনও তো খুব খোলামেলা আর সরল মনে হয়েছিল। তারপর এখন দেখুন, এই তো আমার কপাল। আচ্ছা, তুমি কি এখনো সায়নকে ভালোবাসো? আমি জানি না দিদি, এই মুহূর্তে ওকে আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু পুরনো কথা মনে পড়লে আমার অন্যরকম লাগে। সে মানুষটা বড় ভালো ছিল। অঙ্কিতার 2 চোখ জলে ভরে উঠেছে। হঠাৎ আমার মাথায় একটা চিন্তার উদয় হলো। আচ্ছা, আমি যে সায়নের বাবার সমস্ত কথা মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আফটার অল ওই ছেলেরই তো বাবা। যদি ওর কথা মিথ্যে হয়? হাতে যখন কাজ নেই তখন মাথায় থিওরি ঘুরলে অনেক কিছুই মনে হতে থাকে। এইরকমও তো হতে পারে যে ওর বাবা অন্য কোনো কারণে সায়নের ওপর চটা, আর শুভাশিস আর সায়নের বাবার মধ্যে একটা আঁতাত আছে। না 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 না, তা কি করে হবে? তাহলে দুইজন সম্পূর্ণ উল্টো কথা বলছে কেন? আচ্ছা, যদি সায়নের বাবা মিথ্যে কথা বলে থাকে আর শুভাশিসের সব কথা সত্যি হয়, তাহলে? একটু পরে আমি নিজেই আবিষ্কার করলাম যে আমার অবচেতন মন সায়নকে দোষী না ভেবে পরিস্থিতির শিকার একজন দুঃখী মানুষ ভাবতে চাইছে। আমার মন চাইছে সায়নকে সুস্থ করে তুলে অঙ্কিতার সঙ্গে তার সার্থক পারিবারিক জীবন সৃষ্টি করতে। কিন্তু সাইকোলজিস্টের প্রথম এবং প্রধান কাজ নিজের মনকে কাজের সঙ্গে জড়িয়ে না ফেলা। আর আমি সেই দিক থেকে ভুল রাস্তায় যাচ্ছি। মনটাকে অন্য কথা ভাবাতে চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম সুযোগ পেলেই আমার মন কল্পনার রাস্তায় হাঁটার চেষ্টা করছে। সন্ধে 7টা নাগাদ আমার মনোভাব অবশ্য সম্পূর্ণ পাল্টে গেল। দীপ্তেশ অফিস থেকে ফিরে এসে খবর দিল, সায়ন আর অঙ্কিতার একসঙ্গে একটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে। সার্ভাইভার হলো নমিনি, মানে একজন মারা গেলে অন্যজন টাকাটা পাবে। কিন্তু পলিসিটা খুবই অদ্ভুত। 35 বছর বয়সের আগে পলিসিটা করতে হয়। এতে প্রতি বছরে 1000 টাকা করে জমা দিতে হবে। 60 বছরের মধ্যে মারা গেলে 1 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু তা না হলে 1 পয়সাও পাওয়া যাবে না। এবার সায়ন আর অঙ্কিতা প্রতি বছরে লাখ টাকা দিয়ে এই পলিসিটা করছে। ফলে 60-এর আগে কেউ মারা গেলেই অন্যজন কোটি টাকা পাবে। আর ওদের এজেন্ট হলো
শুভাশিস দাস। দীপ্তেশের বুদ্ধি গল্পের গোয়েন্দার মতো খেলে। ওর চাকরিটা অবশ্য ওর কাছে তাই চায়। বলল, ভেবে দেখো কি কায়দা। পিশাচের প্রভাবে সায়ন ভয় দেখায়, কাজেই হার্ট অ্যাটাক হয়ে অঙ্কিতা মারা গেলে ওর আর কি দোষ? তুমিও তো সাক্ষী দেবে যে সায়ন মানসিকভাবে অসুস্থ, কাজেই সায়ন সম্পূর্ণ আইনের ধরাছোঁয়ার বাইরে। ফোকটে কোটি টাকা রোজগার, এই সব বুদ্ধি ওই শুভাশিসের। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছিল। এক এক করে আমি ভাবতে শুরু করলাম প্রথম থেকে কি কি ঘটল। সায়ন অঙ্কিতাকে ভূতের ভয় দেখায়, একবার নয় 3 বার। কিন্তু এই ভয় দেখানোর ঘটনাগুলোয় দুজনের ভার্সন দুরকম। সেখানে তাহলে সায়ন মিথ্যে বলছে, উদ্দেশ্য আমায় কনফিউজড করা, আর অঙ্কিতা যে কল্পনাপ্রবণ নিউরোটিক সেটা আমার মাথায় ঢোকানো। এরপর মঞ্চে এলো শুভাশিস, ওকেও নিয়ে এলো সায়ন। শুভাশিস ভান করল যে সে সায়নের স্কুলের বন্ধু এবং সায়নকে ভীষণ ভয় পাচ্ছে। সেই সঙ্গে সায়ন সম্বন্ধে একটা আষাঢ়ে এবং ভয়ানক গল্প ছড়ালো, যাতে আমাকেও ভয় দেখিয়ে দেওয়া যায়। পরদিন সায়ন ওয়ার্ড অ্যাসোসিয়েশন করবার সময় ইচ্ছাকৃতভাবে আমায় বিভ্রান্ত করল। সেই সঙ্গে পিশাচগ্রস্ত হওয়ার এমন অভিনয় করলো যাতে আমি ওর কেসটা ছেড়ে দেবার কথা ভাবি। আমিও তো কেসটা ছেড়েই দিতাম যদি না। আর এইখানেই সায়নের সব প্ল্যান বানচাল হয়ে গেল, কারণ দীপ্তেশ শুভাশিসকে চিনে ফেলল আর ওদের ইন্স্যুরেন্সের খবরটা বের করে ফেলল। সেই সঙ্গে আমিও সায়নের বাবার সঙ্গে দেখা করে ওর স্বরূপ জেনে ফেললাম। এই মুহূর্তে আমার অ্যাডভান্টেজ এই যে আমি অনেক কিছু জেনে গেছি যা সায়ন শুভাশিস জুটি জানে না। তবে সমস্ত জিনিসটার মধ্যে শুধু একটাই খটকা, সায়নের পিশাচযন্ত্র যদি সবটাই গল্প হয়, তবে আমি সেই দিন কিসের প্রভাবে দীপ্তেশকে ভয় দেখাতে গিয়েছিলাম? আর আমার হ্যান্ডব্যাগে ওই কড়িটাই বা এলো কোত্থেকে? হ্যাঁ, মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে এই কাণ্ডটাও খুব অস্বাভাবিক নয়। আসলে এই ভয় দেখানোর গল্পে আমি এতটাই বেশি জড়িয়ে গেছি যা একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে একেবারেই কাম্য নয়। তাই আমিও খানিকটা হোমিওপ্যাথিক অর্থাৎ এক ধরনেরই আচরণ করে ফেলেছি। সায়ন যখন আমার ব্যাগে কড়িটা ঢুকিয়ে দিয়েছিল, সে মোটেও ভাবেনি যে আমি দীপ্তেশকে ভয় দেখাবো। কিন্তু ওর আশা ছিল আজ নয় কাল মানুষের জীবনে ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো ঘটেই, আর সেই রকম কিছু ঘটলেই আমি কড়িটাকেই দায়ী করব আর ওর পিশাচযন্ত্রের গল্পটা সত্যি ভাবব। সত্যি কত দূর ভেবে কাজ করছে এই জুটি। সত্যিকারের ক্রিমিনাল মাইন্ড যাকে বলে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আমার মাথায় আবার ঘিলু ফোটার টকবক শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। কি সাংঘাতিক ক্রিমিনাল এই সায়ন! সঙ্গে উপযুক্ত দোষর জুটেছে ওই শুভাশিস। এইবারে ঠিক বুঝতে পারছি সায়নের বাবা কত কষ্টে ছেলে সম্বন্ধে ওই সমস্ত কথা বলছিলেন। আমি মনস্থির করে ফেললাম। অঙ্কিতাকে ফোন করে বললাম ওর বাবাকে ফোন দিতে। ফোন ধরবার পর আমি ধৈর্য সহকারে ভদ্রলোককে বোঝালাম যে সায়ন শুধুমাত্র মানসিকভাবে অসুস্থ নয়, ওর উদ্দেশ্যও ভালো নয়। অঙ্কিতার বাবা সাধারণ বাঙালি বাবা। মেয়ের ডিভোর্স তার পছন্দ না হলেও আমার কথা শুনে ব্যাপারখানা বুঝতে শুরু করলেন। আমি খুব শক্তভাবেই ওনাকে বললাম যে অঙ্কিতার সঙ্গে দেখা করা তো দূরের কথা, সায়নকে যেন ওদের বাড়িতে অবধি ঢুকতে না দেওয়া হয়। এই রকম হলে অঙ্কিতার প্রাণ সংশয় হতে পারে। অঙ্কিতার বাবা আমাকে কথা দিলেন যে জামাইকে উনি আর ঘরে ঢুকতে দেবেন না। আমি ব্যাপারটা থেকে সম্পূর্ণ হাত ছেড়ে ফেলে শান্তিতে ঘুমোতে গেলাম। মনে হলো আমার হাড় জুড়োলো। কিন্তু শ্রোতা, লক্ষ্য করে দেখলে দেখবেন হাড় এমন জিনিস যা কখনোই জুড়োয় না। 2 দিন পরেই শুভাশিস আমাকে ফোন করলো। আমি পাত্তা দিতে চাইছিলাম না, কিন্তু সে আমার সাথে দেখা করবার জন্য ভীষণ ঝোলাঝুলি করতে শুরু করলো। আমার সাহায্য না পেলে নাকি ওর জীবন সংশয় হতে পারে। তাই বাধ্য হয়েই একটা সময় দিলাম। দেখুন, সায়ন আর আপনার দুষ্টচক্রের ব্যাপারটা আমি কিন্তু এখন ভালোভাবেই জানি। হ্যাঁ, কাজেই আমার কাছে হাবিজাবি মিথ্যে কথা বলে সময় নষ্ট করবেন না। আমি সায়ন অঙ্কিতার লাইফ ইন্স্যুরেন্সের কথাটাও জানি।
আর সায়নের বাবার সঙ্গে দেখা করে এও জেনেছি যে আপনার ওইসব পিশাচ টিশাচ সবই গাল গল্প। সুতরাং আমার কাছে আপনার আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবার আপনার যা বলার আছে ছোট করে বলুন। শুভাশিসের মুখে কোনো পরিবর্তন দেখলাম না। সে বলল, আপনি মোটামুটি ঠিকই জেনেছেন, কিন্তু সায়নের বাবা পিশাচের কথাটা অস্বীকার করলেও ওটা কিন্তু আছে। আমি বরং সব কথা আপনাকে খুলেই বলি। বলুন। আসলে সায়নের বাবা ছোটবেলা থেকেই সায়নকে একটা অস্বাভাবিক প্রত্যাশার চাপে ফেলে দিয়েছিলেন। জীবনের সব ক্ষেত্রে সবসময় ফার্স্ট হতে হবে, প্রতি মুহূর্তে অন্য সবার সঙ্গে তুলনা করতেন। আর সায়ন যে তাকে একেবারেই হতাশ করেছে তা মুক্ত কণ্ঠে ঘোষণা করতেন। ওদিকে সবাইকে ছেলের পারফরমেন্স সম্বন্ধে নানা রকম উজ্জ্বল মিথ্যে কথা বলে বেড়াতেন। এই চাপে সায়ন ক্রমে তলিয়ে যেতে থাকে। কোনো মেয়ের প্রেমের কারণে নয়, বরং বাবার প্রত্যাশা পূর্ণ করতে গিয়ে সায়ন বাড়ি ছাড়া হয়। বাড়ি থেকে এক গাদা টাকা সরিয়ে মল্লারপুরে গিয়ে এক তান্ত্রিককে ধরে। সেখানে কিছু একটা হয় যা আমি জানি না, কিন্তু কিছুদিন পরে সায়ন ফিরে আসে এবং তারপর থেকে সব জায়গায় সাফল্য লাভ করতে থাকে। মল্লারপুর থেকে ফিরে এসেও কিন্তু একদম বদলে যায়। শান্ত হাসি খুশি সায়নের মধ্যে কোনো কোনো সময় অমানসিক হিংস্রতার এক একটা স্পেল দেখা দিত। সেই সময় টাকা বা সাফল্যের জন্য সায়ন যে কোনো রকম অপরাধ করতে পিছুপা হতো না। আমি কোনো কালেই সায়নের ক্লাসমেট ছিলাম না, ছিলাম পাড়াতুতো দাদা। আমি তখন থেকেই নানা রকম দালালি করতাম। নিজের বাবার উপর সায়নের প্রচন্ড রাগ ছিল। এরকমই হিংস্রতার একটা স্পেলের মধ্যেই আমি সায়নকে ওর বাবাকে খুন করবার পরামর্শ দিই। সেক্ষেত্রে বাড়ি বেচে আমি মোটা টাকা দালালি পেতে পারতাম। সায়ন ব্যাঙ্গালোর থেকে ফিরে চাকরি পায়, বিয়ে করে। খবর পেয়ে আমি ওর সঙ্গে দেখা করে এলআইসি করার কথা বলি। সায়ন রাজি হলে আমার মাথায় মতলব খেলে যায়। সায়নের হিংস্র কোনো স্পেলে ওকে দিয়ে অঙ্কিতাকে খুন করিয়ে তারপর এলআইসির টাকাটা ভাগাভাগি করে নেব। কিন্তু কার্যকালে দেখি সায়ন কিছুতেই অঙ্কিতাকে মারতে পারছে না, খালি ভূতের ভয় দেখাচ্ছে আর তারপর নিজেই সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরিয়ে আনছে। আমি ওকে নানা রকমভাবে ম্যানিপুলেট করেও কার্যসিদ্ধি হয়নি, উল্টো আমার উপর ভয়ানক রেগে উঠছে। অবশেষে গত পরশুর আগের দিন যখন আপনার কথায় সায়নের অঙ্কিতার বাড়ি ঢোকা বারণ হয়ে গেল, সায়ন আপসেট হয়ে পড়ে, আমাকে খুন করবে বলে ঠিক করে। গতকাল সায়ন আমাকে বাড়িতে ডাকে, নিজের ডিভোর্সের সম্ভাবনার কথা বলে একটু কান্নাকাটিও করে। অবশেষে মনের দুঃখ ভুলতে এক বোতল শিবাশ্রীগাল বার করে নিজেও নেয়, আমাকেও দেয়। সায়ন জীবনেও মদ খেত না। হঠাৎ ওই স্কচের বোতল দেখে আমার প্রচন্ড লোভ হলেও সেই সঙ্গে সন্দেহও হয়। খাবার আগে আমি গ্লাস বদলে দিই। সায়ন কিন্তু এই গ্লাস বদল লক্ষ্য করে আর নিজের গ্লাসের স্কচটুকুও ছুঁয়েও দেখেনি। সায়নের অভিব্যক্তি দেখেই আমি বুঝতে পারি যে আজ হোক বা কাল হোক ও আমাকে খুন করবেই। ম্যাডাম, এখন পারলে আপনি কিছু করতে পারবেন। যদিও শুভাশিসের মতো একটা পাকা বদমাইশকে বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু তাও এখন যেভাবে ও নিজের অন্যায়ের কথাগুলো বলে গেল তাতে আমার মনে হলো ও সত্যি কথাই বলছে। কিন্তু এখনও অনেক কিছু জানার বাকি আছে। বললাম, আচ্ছা, সায়নের বাবা কিন্তু বলেছেন যে মল্লারপুরের কথাটা একেবারেই বাজে কথা। সায়ন এক চান্সেই হায়ার সেকেন্ডারি পাশ করেছিল এবং ভালো নাম্বার নিয়ে। ওটাই তো সায়নের বাবার সমস্যা। উনি কোনোদিনই মেনে নিতে পারেননি যে ওর ছেলে মিডিওকার। পরে মন্ত্রতন্ত্রের সাহায্যে ভালো চাকরি বাগিয়েছে। সেটা তো আমিও মানতে পারছি না। আপনি উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক বোর্ডে খবর নিন। ইচ্ছে করলে সায়নের স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। কিন্তু ম্যাডাম, এখন আর এসব চিন্তার সময় নেই। আপনাকে মিথ্যা বলে কনফিউজ করলে যে কোনো মুহূর্তে আমার প্রাণ যেতে পারে। আমি সব কটা কথা সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। আপনি যেভাবে পারেন সায়নকে সারিয়ে তুলুন। দরকার হলে কোনো পাগলা গারদে আটকানোকে। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক আমি এটা পারবো। তাহলে তো কোনো তান্ত্রিকের খোঁজ করতে হয়।
আমার কিরকম যেন মনে হলো। বললাম, সেরকম কাউকে চেনেন নাকি আপনি? একজনকে চিনি, কালী কিঙ্কর রায়, রামপুরহাটে থাকেন। আমার মনে হলো শুভাশিসের কথা যদি সত্যি হয় তাহলে সায়নকে সারিয়ে তোলা একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার, আর আমার জন্য বিপজ্জনকও বটে। কাজেই বদমাস অসৎ এই শুভাশিস লোকটা নিজের সমস্যার সমাধান নিজেই করুক, আমি শুধু অঙ্কিতার স্বার্থ দেখব, এবং সায়নের সঙ্গে ডিভোর্সই তার একমাত্র সমাধান। আই এম সরি শুভাশিস বাবু, সায়নের মতো ভায়োলেন্ট রোগীর চিকিৎসা করা আমার দ্বারা সম্ভব নয়। আপনি যা পারবেন করুন। শুভাশিস দু একবার ঝোলাঝুলি করে শেষে একটু রাগ করেই চলে গেল। যাক, আপদ বিদায় হয়েছে। দিন পাঁচেক পরে যখন সায়ন অঙ্কিতা ঘটিত ব্যাপারগুলো আমার মাথা থেকে খানিকটা সরেছে, এমন সময় একদিন শুভাশিসের ফোন। ম্যাডাম, রামপুরহাট থেকে সেই তান্ত্রিককে এনেছি, তিনি আপনার সঙ্গে একবার কথা বলতে চান। আমার ভীষণ বিরক্ত লাগলো। যত হাবিজাবি লোকের সঙ্গে সায়নকে নিয়ে আলোচনা করবার কি দায় পড়েছে আমার। কিন্তু উত্তর দেবার আগেই ওধারে একটা ভারী ভদ্র কণ্ঠস্বর শুনতে পেলাম, সঙ্গে অস্বাভাবিক স্পষ্ট উচ্চারণ। মাপ করবেন না, আমার নাম কালী কিঙ্কর রায়। আমি আপনার সাহায্য প্রার্থী। যদি একটু সময় দেন তাহলে সায়ন দত্তর চিকিৎসার ব্যাপারে কিছু পরামর্শ দিতাম। আমার অনিচ্ছাতেও মুখ থেকে বেরিয়ে গেল, আপনি ডাক্তার নাকি যে সায়নের চিকিৎসা করবেন? না না মা, কথাটা আমার ওইভাবে বলা ঠিক হয়নি। সত্যি, মনোরোগের চিকিৎসা করাটা আমার সাধ্য নয়। তবুও ওর ভালোর জন্য আমরা যদি একটু কথা বলতে পারতাম। আমায় একটু সময় দিন মা, জগৎ জননী আপনার মঙ্গল করবেন। এভাবে বললে আর কেই বা প্রত্যাখ্যান করতে পারে। ঠিক হলো, আজ সন্ধ্যায় ওরা দুজনে আমার চেম্বারে দেখা করতে আসবেন। নমস্কার মা। একজন তান্ত্রিকের যা যা আউটফিট হওয়া উচিত এই কালী কিঙ্কর রায়ের তা সব কিছুই আছে। যেরকম চাপ গোফদারি, লাল ধুতি জামা, কপালে সিঁদুরের টিপ। কিন্তু উনি যখন আমার সামনে এসে বসলেন, আমার মনে হলো একজন ফেলো সাইকোলজিস্টের সঙ্গে আমি কথা বলছি। প্রাথমিক কিছু কথাবার্তার পর উনি বললেন, মল্লারপুরে সায়নের সঙ্গে একটা ভয়ঙ্কর কিছু কিন্তু সত্যিই হয়েছিল। স্বাভাবিক অবস্থায় সায়নের কাছ থেকে সেটা অবশ্য জানা যাবে না। একমাত্র সায়নকে যদি হিপনোটাইজ করা যায় তবেই সেটা সম্ভব। কিন্তু আমি হিপনোটিজম জানি না। দাড়ির ফাঁকে সামান্য হাসি দেখা গেল। আমি একটু আধটু জানি। আপনি জানেন? কোথা থেকে শিখলেন? গুরুর কাছ থেকে। ওটাকেই আমরা বশীকরণ বলে থাকি। সে আবার কি? বশীকরণ তো মন্ত্র পড়ে আর কি সব খাইয়ে করা হয়। আবারও দাড়ির ফাঁকে সেই মিষ্টি হাসি। ওসব ভণ্ডামি মা, সামনে না পেলে কাউকে বশ করা অসম্ভব। কিন্তু সায়ন যদি হিপনোটাইজ না হতে চায়? জানেন নিশ্চয়ই অনিচ্ছুক লোককে হিপনোটাইজ করা সম্ভব নয়। অনিচ্ছুক থাকবে না, সেই বিদ্যাটা আমাদের এক্সট্রা। আপনি আমার কাছে কি চান? আমি ডাকলে তো সায়ন আমার কাছে আসবে না। তাই আপনি যদি অঙ্কিতার সঙ্গে মিটমাট করিয়ে দেবার আশা দিয়ে ওকে ডাকেন, আর সেখানে আমি যদি থাকি, তাহলে আমি ওকে সম্মোহন করে ফেলব। আর আপনি প্রশ্ন করে ওর অবচেতনের কথাগুলো জেনে নেবেন। আমি তো অবচেতনের অত খবর রাখি না, যা সহজভাবেই প্রশ্ন করে জেনে নেওয়া যায়। বেশ, তাহলে আমি না হয় প্রশ্ন করব, কিন্তু আপনি প্লিজ প্লিজ না করবেন না। এই অদ্ভুত কোলাবোরেশন কোনো সাইকোলজিস্টেরই মেনে নেওয়া উচিত নয়। কিন্তু আমার মুখের ওপর স্থির ওই বড় বড় হাসি হাসি দুটি চোখকে আমি কিছুতেই অস্বীকার করতে পারলাম না। আমার মুখ বলল, ঠিক আছে। আমার কথা শুনে কালী কিঙ্কর বাবু ভয়ানক আপ্লুত হয়ে পড়লেন। ধন্যবাদ। বারবার আমাকে ধন্যবাদ জানাতে লাগলেন। ঠিক হলো, আগামীকাল আমি সায়নকে আমার চেম্বারে ডাকবো। ওরা দুজন উঠে যাওয়ার আগে আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আমার একটা প্রশ্ন ছিল। এই যে বশীকরণের মতো মারণ, উচাটন, স্তম্ভন, আরও কিসব আছে না? আচ্ছা, এগুলো কি সত্যি?
কিছু বলার আগে জানতে হবে সত্যি কাকে বলে। কিন্তু এখন এইসব আলোচনা করে খুব একটা লাভ নেই। শুধু মনে রাখুন, আমরা তান্ত্রিকরা মানুষের মন নিয়েই যা করবার করি। জড়বিজ্ঞানের নিয়মকানুন কিন্তু কখনো আমরা লঙ্ঘন করতে পারি না। আর যদি কেউ তা দাবি করেন, তাহলে সে নিশ্চিতভাবে ভণ্ড। কালীকিঙ্কর চলে যাবার পরেও অনেকক্ষণ পর্যন্ত লোকটির ব্যক্তিত্বের রেশ আমার মনের মধ্যে রয়ে গেল। সায়ন এসেছে, সম্মোহিতও হয়ে পড়েছে। তবে কালীকিঙ্করের সম্মোহনের পদ্ধতি একটু আলাদাই মনে হলো। সায়নকে উনি বললেন ওর চোখের দিকে তাকাতে। তারপর বেশ নাটকীয় গমগমে গলায় সংস্কৃত মন্ত্র পড়তে শুরু করলেন। সায়ন বেশ কয়েকবার অন্যদিকে তাকাতে চেষ্টা করেও অকৃতকার্য হল। তারপর কিন্তু ওর চোখে চোখ রেখে বসেই রইল, ঝিমিয়ে পড়ল না। কালীকিঙ্কর একটু নরম গলায় বললেন, আপনি ভালো করে মল্লারপুরের কথা মনে করুন। আচ্ছা, সেখানে আপনি কি করতে গিয়েছিলেন? সব সাধনা করতে। স্বাভাবিক গলাতেই বলল সায়ন। কথাটা শুনে আমার পিলে চমকে উঠল। বলে কি ছেলেটা? ওইদিকে কালীকিঙ্করের কিন্তু কোনো হেলদোল দেখলাম না। সব সাধনা করতে যাওয়া যেন ম্যাটনি শোয়ে হরর মুভি দেখতে যাওয়ার মতো। কেন কেন সব সাধনা করতে চেয়েছিলেন? শুনেছিলাম সব সাধনায় সিদ্ধি লাভ করলে অমিত শক্তি লাভ করা যায়। আমি রেজাল্ট ভালো করতে চেয়েছিলাম। এ কথা কে বলেছিলেন? 108 শ্রী বটুক ভৈরব শিবানন্দ। আপনার তন্ত্র সাধনার গুরু? হ্যাঁ। সব পাওয়া গেল? হ্যাঁ। তা কিভাবে পেলেন? সায়নের মুখে একটা অদ্ভুত বিকৃতি দেখা দিল। বলল, একেবারে সদ্য মৃতদেহ। শ্মশানের ডোম সংগ্রহ করেছিল। চিতা সাজানোর ফাঁকে আসল লাশ সরিয়ে একটা পুঁতে রাখা পচা গলা বডি চিতায় তুলে দিয়েছিল। হঠাৎ কালীকিঙ্করের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেল। এতক্ষণ যে ক্যাজুয়ালভাবে কথা বলছিলেন, সেটা বদলে সারা শরীরে যেন সতর্কতার বিদ্যুৎ খেলে গেল। উনি সায়নের দিক থেকে চোখ না সরিয়েই আমাকে বললেন, মা, আমার ঝোলাটা এনে দিন তো। ঝোলা এনে দিতেই ওই একইভাবে সায়নের দিকে তাকিয়ে থেকে ঝোলা থেকে একটা জলের বোতল বার করলেন কালীকিঙ্কর। তারপর আমার দিকে বোতলটা বাড়িয়ে দিয়ে বললেন, সামনে ভয়ানক বিপদ। আপনারা দুজন পাশাপাশি চেয়ারে বসে তার চারপাশেই জলের গণ্ডি কেটে দিন। যতক্ষণ না বলছি কোনো কারণেই গণ্ডির বাইরে আসবেন না, এলে কিন্তু প্রাণ সংশয় হতে পারে। আশ্চর্য কালীকিঙ্করের ব্যক্তিত্ব। আমরা বিনা বাক্য ব্যয়ে ওর কথা মেনে নিলাম। আমাদের হয়ে গেলে উনি বিড়বিড় করে মন্ত্র পড়ে কি সমস্ত প্রক্রিয়া করতে লাগলেন। শেষ হলে সায়নকে বললেন, আপনি কে? আমার নাম সায়ন দত্ত। কালীকিঙ্কর এইবার চমকালেন মনে হলো। বললেন, আমি কিন্তু প্রবল যন্ত্রণা দিতে পারি। ভালো চান তো বলুন আপনি কে? বলছি তো আমি সায়ন দত্ত। তাহলে ডোম লাশ নিয়ে কি করেছিল জানলেন কি করে? কি করেছিল ডোম? কালীকিঙ্কর হঠাৎ ঝোলা থেকে কিছু একটা গুঁড়ো বার করে সায়নের চারিদিকে ছড়িয়ে দিলেন। সায়ন চুপ করে রইল। তারপর একটা ছোট পাত্রে কোনো একটা শিকড়ের মতো জিনিস নিয়ে লাইটার জেলে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। বিশ্রী গন্ধ বার হতে লাগলো। সায়নের নাকে যাতে ধোঁয়াটা যায় সেভাবেই হাত নাড়াতে লাগলেন। কিন্তু সায়ন চুপ করেই বসে রইল। কালীকিঙ্কর এবার মনে হয় কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লেন। নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার জিজ্ঞাসা করলেন, তা সব সাধনা কখন শুরু হলো? রাত্রি ঠিক দ্বীপ্রহরে। পুরো ঘটনাটার বর্ণনা দিন। প্রথমে আচমন করে দেহ শুদ্ধি করা হলো। তারপর মা তারার ধ্যান মন্ত্র 108 বার জপ করা হলো। তারপর সবটিকে চিৎ করে শোয়ানো হলো। কি করা হলো বললেন? চিৎ করে শোয়ানো হলো? হ্যাঁ। আমার গলায় গুরুদেব একটা পদ্মবীজের মালা পরিয়ে দিলেন। তারপর সিঁদুর আর শবদাহের ভস্য মেশানো মিশ্রণ কারণে গুলে শবদেহের উপর মা তারার যন্ত্র আঁকা হলো। পাশের খড়পরে কারণ আর ছোলা ভাজা রেখে শবদেহের ওপরে পদ্মাসনে বসে প্রথমে 108 তারামন্ত্র জপ করতে হবে। এই সময় গুরু চলে গেলেন। বলে গেলেন,
টানা সব সাধন মন্ত্র জপ করে যেতে হবে। এর মধ্যে সব যদি হাঁ করে তো তার মুখে ছোলা ভাজার কারণ দিতে হবে। আমি জপ শুরু করলাম। ভয় করছিল না? অসম্ভব ভয় করছিল। মনে হচ্ছিল অন্ধকার শ্মশানে আমার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে, কিন্তু কোনো দিকে না তাকিয়ে জপ করে যাচ্ছিলাম। পিছন থেকে কে যেন ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছিল, কিন্তু আমি ভাবছিলাম যদি মরাটা হাঁ করে তাহলে কি হবে। করলো? হ্যাঁ। সায়নের সারা মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল, মুখের পেশি শক্ত হয়ে গেল। বলল, সে যে কি বিভৎস দৃশ্য! হঠাৎ মরার চোখটা খুলে গেল। অন্ধকারে স্পষ্ট দেখলাম সেই চোখে শুধু সাদাটা রয়েছে। অত বড় করে চোখ খোলাও সম্ভব নয়, যেন সাদা ঢেলাটা পুরো বেরিয়ে এলো। সেই সঙ্গে মুখটা বিরাট হাঁ করল। অত বড় হাঁ মানুষের করা অসম্ভব। মুখের ভিতরে জিভটা নেই, শুধু শুধু বিকট একটা হাঁ। আমি মনের সারা শক্তি দিয়ে উঠে পালানোর ইচ্ছে দমন করলাম। কিছুটা কারণ ওই মুখেই ঢাললাম। তারপর একটু ঝুঁকে যেই মুখে ছোলা ভাজা দিতে গেছি, মুখটা আমার হাত কামড়ে ধরল। এইবার সাবধান। তারপর আমি অন্য হাতে সবের গলা টিপে ধরলাম। মেরেই ফেলবো। সায়নের মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর চেহারা ধারণ করলো। ও দু হাত বাড়িয়ে কালীকিঙ্করের দিকে এগিয়ে গেল। আমি সায়নকে ধরবার জন্য উঠতে যাচ্ছিলাম, কিন্তু কালীকিঙ্কর বাবু চিৎকার করে বলে উঠলেন, একদম বেরোবেন না, গন্ডির ভেতরে থাকুন। সায়ন বাঘের মতো লাফ দিয়ে কালীকিঙ্কর বাবুর গলা টিপে ধরল। উনি বিন্দুমাত্র প্রতিরোধ করবার চেষ্টা করলেন না। কয়েক সেকেন্ড পরেই হঠাৎ সায়নের সমস্ত শরীর অবশ হয়ে নেতিয়ে পড়ল। কালীকিঙ্কর বাবু খুব যত্নের সঙ্গে সায়নকে মেঝের উপর শুইয়ে দিলেন। তারপর কিছু বলার বা ভাবার আগেই শুভাশিস চেয়ার থেকে উঠে সায়নের দিকে এগিয়ে গেল। কালীকিঙ্কর বাবু না বলে চেঁচিয়ে উঠলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সায়ন স্প্রিংয়ের মতো মাটি থেকে লাফিয়ে উঠে সরাসরি শুভাশিসের টুঁটি কামড়ে ধরল। তার পর মুহূর্তেই আমার চেম্বারের বন্ধ দরজা তুম করে খুলে এক ঝলক প্রচন্ড ঠান্ডা আর অসংখ্য তীব্র মরা পচা গন্ধবাহী বাতাস ঢুকে পড়ল। স্পষ্ট অনুভব করলাম কোনো নারকীয় অশুভ সত্তা আমার ঘরে ঢুকে পড়েছে। আমার টেবিলের উপরে যা কিছু ছিল ছিটকে আকাশে উৎক্ষিপ্ত হলো। আমার আর সহ্য করবার ক্ষমতা ছিল না। আমার চারপাশ যেন অন্ধকার হয়ে আসছিল। তারই মধ্যে শুনতে পেলাম কালীকিঙ্কর বাবু উচ্চস্বরে কোনো স্তোত্র পাঠ করে চলেছেন। মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবির্মৈধি রুদ্রো ইয়ত্তে দক্ষিণাম মুখম তেন মাম পাহি নিত্যম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। দিন দুয়েক পর আমরা সবাই আমার চেম্বারে বসে আছি। কৌতূহলী দীপ্তেশও এসে জুটেছে আজ। তবে শুভাশিস এখনও হসপিটালে ভর্তি। এখন বেশ কিছুদিন ওকে হসপিটালেই থাকতে হবে। সায়ন, অঙ্কিতা আর কালীকিঙ্কর বাবু তো আছেনই। আচ্ছা, প্রথম থেকে সব বলুন তো, আমি অজ্ঞান হয়ে যাবার পর ঠিক কি হয়েছিল? সেটা তো ঘটনার শেষ, শুরু নয়। প্লিজ ঠাট্টা করবেন না, বলুন না কি হয়েছিল। শুভাশিস অজ্ঞান হয়ে যেতে সায়নকে ছেড়ে দিল। তারপর ওভার এক্সারশনে ঘুমিয়ে পড়ল। আমি প্রথমে আপনার হাজব্যান্ডকে খবর দিলাম। তিনি সঙ্গে সঙ্গেই আপনার জন্য ডাক্তার ডাকলেন আর শুভাশিসকেও হাসপাতালে পাঠালেন। সত্যি মা, কপাল করে এমন কাজের স্বামী পেয়েছেন। পুরো মাথা ঠান্ডা রেখে। কিন্তু ঘরে যে পিশাচটা ঢুকেছিল। পিশাচ? পিশাচ আবার কোথায় দেখলেন? বলেন কি? দড়াম করে দরজাটা খুলে ওইরকম ভয়ানক মরা পচা গন্ধ, ওইরকম। ওসব আপনার কল্পনা, যাকে আপনারা ওই হ্যালুসিনেশন বলেন। প্রথম থেকে শুরু হোক। বেশ, প্রথম থেকেই শুরু হোক। ব্যাপারটা একটু কঠিন। সায়নবাবু যে গুরুর কাছে সব সাধনা করতে গিয়েছিলেন, তিনি আবার কারোর কাছ থেকে শুনে সব সাধনা শিখেছিলেন। কায়দাগুলো ভুল জানতেন। মরা কখনো চিৎ করে শোয়াতে নেই, আর পদ্মাসনেও বসতে নেই।
তাছাড়া রাইগার মর্টিস শেষ হয়ে যাবার পর সব সাধনা শুরু করতে হয়। রাইগার মর্টিস হওয়ার সময় মুখ খুলে যাওয়া, চোখ উল্টে যাওয়া, কামড়ে দেওয়া খুবই সাধারণ ঘটনা। সব সাধনার সময় এসব হলে নতুন সাধকের ভয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সাধনার সময় নাকি সব হাঁ করে কারণ আর ছোলা ভাজা খায়। মরার পিঠে চাপ দিলে কিছুক্ষণ পরে মুখ হাঁ হয়ে যাবে না? তখন সেটা বন্ধ করার জন্যই মুখটা অ্যালকোহল দিয়ে ভিজিয়ে দিতে হয়। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, কিন্তু দীপ্তেশ আমায় থামিয়ে দিয়ে বলল, বুঝলাম, কিন্তু সায়নের কি হলো? সায়ন প্রকৃতিতে খুবই শান্ত ভালো মানুষ ছিল, কিন্তু ওর বাবা ওকে ক্যারিয়ার করে প্রচন্ড ডিপ্রেসড আর ডেসপারেট করে তোলেন। সেই বেপরোয়া ভাবে চরমে ও সব সাধনা করতে যায়। মরা যখন ওকে কামড়ে দেয় তখন অন্য যে কোনো লোক হলে ভয়ে মরে যেত, কিন্তু সায়ন জীবনের সমস্ত আক্রোশ নিয়ে ওই মরাটাকেই আক্রমণ করে। একই সঙ্গে চরম ভয় এবং চরম আক্রোশ। ওর হাত যখন মুক্ত হয়ে যায় ও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পাবার পর ওর মধ্যে দুজন মানুষের জন্ম হয়। একজন ভয় পায় এবং অন্যজন আক্রমণ করে, যাকে স্প্লিট পার্সোনালিটি বলে। স্প্লিট পার্সোনালিটি আপনাদের ভাষায় তাই হবে। যে কোনো থ্রেট পারসেপশনের সামনে 2 নম্বর সায়ন বেরিয়ে আসত। এখন এই ব্যাপারটা শুভাশিস কি করে বোঝে সেটা জানি না। মনে হয় সায়নকে কোনো সাইকোলজিস্ট দেখিয়ে তার কাছ থেকে বুঝে নিয়েছে, কিন্তু সে ব্যাপারটাকে সায়নের বাবার বিরুদ্ধে ব্যবহার করে। তারপর সায়নের বিয়ে হলে ওকে ওর বউ সম্বন্ধেও ভয় দেখিয়ে খুন করাতে চায়। কিন্তু এইখানেই দেখুন ভালোবাসার কামাল। সায়ন অঙ্কিতাকে এত ভালোবাসত যে খুনের বদলে শুধু ও ভয়ই দেখাত, মারতে পারত না। কিন্তু তাহলে আপনি কি করলেন? নিজের চোখেই তো দেখলেন কি করলাম। সম্মোহন করে ওকে সেই সব সাধনার অবস্থায় নিয়ে গেলাম। তারপর আমাকে আক্রমণ করে ওর পুরো অ্যাগ্রেশনটা শেষ করতে দিলাম। যে হিপনোটাইজ করে তার কোনো ক্ষতি সম্মোহিত লোক করতে পারে না, তাই আপনাদের ধারে কাছে আসতে বাধা দিচ্ছিলাম। ব্যাপারটা শেষ হয়েই যেত, কিন্তু শুভাশিসবাবু উস্তাদি করতে গিয়েই বিপদে পড়লেন। সমস্ত আক্রমণটা ওর ওপর গিয়ে পড়ল। অবশ্য এটাও মায়েরই বিচার। ওর পাপের শাস্তি হওয়া দরকার ছিল। তারপর? হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, ওই অ্যাগ্রেশনটা শেষ হলে দ্বিতীয় ব্যক্তিত্বর আর প্রয়োজন রইল না। ফলে এখন গল্প শেষ। মা জননী তার পুরনো স্বামীকে ফিরে পেলেন। আমার মনটা খুঁতখুত করছিল। যদিও সমস্ত ব্যাপারটারই একটা মনোবিজ্ঞান সম্মত ব্যাখ্যা পাওয়া গেল, কিন্তু এ যেন হিমশৈলের চূড়াটা। বেশিরভাগ কারণই চোখের আড়ালে রইল। কালীকিঙ্করবাবু ওঠার উদ্যোগ করছিলেন। আমি বললাম, আমার একটা কথা বলুন স্বামীজি। এই না 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 না, প্লিজ প্লিজ। ও নাম একজনকেই মানায়। আমায় কালীবাবু বলতে পারেন, অনেকে আমাকে রায়মশাই বলেও ডাকে। আচ্ছা আচ্ছা, তাই সই। কিন্তু সব সাধনা কি তবে ফালতু ব্যাপার? আপনার কথায় তো সেই রকমই মনে হচ্ছে। আরে ফালতু কেন হবে? সব সাধনা সম্পূর্ণ করতে পারলে সাধক ভয় থেকে মুক্তি লাভ করেন। ভয় একটা বিরাট পাশ। তাহলে কি অলৌকিক বলে কিছু নেই? কালীকিঙ্করবাবু হেসে ফেললেন। ছোট শিশুর আস্ফালন শুনে যেমন তার দাদু প্রশ্রয়পূর্ণ হাসি হাসে, ঠিক সেই রকম হাসি। বললেন, মা, আপনার সাইকোলজির গূঢ় তত্ত্ব একজন নিরক্ষরকে যেমন বোঝাতে পারবেন না, সেরকম তন্ত্র একটা আলাদা জগৎ। এ জগতের ভাষা থেকে শুরু করে সবকিছু অদীক্ষিত লোকের নাগালের বাইরে। তবু বলে যাই, সবটাই বিজ্ঞান।
আপনার ওই বিজ্ঞানের ভাষায় সবটা বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাষায় বললে সম্পূর্ণ ভুল বুঝবেন। কিন্তু রায়মশাই, আমি আপনার বা নীলাঞ্জনার বিজ্ঞানের ভাষা না জেনেও একটা ব্যাখ্যা দিই, শুনবেন? এভাবে অপরাধী করবেন না, বলুন বলুন প্লিজ। সায়ন যখন সব সাধনা করতে যায় তখন ওর সো কল্ড গুরু ওকে ভুলভাল পদ্ধতি শেখায়। সব সাধনায় ভুল হবার দরুন যার সব নিয়ে সায়ন সাধনা করতে গিয়েছিল তার আত্মা বা অন্য কোনো শ্মশানচারী পিশাচ সায়নকে অবলম্বন করে। সেই আত্মা বা পিশাচের প্রভাবেই সায়ন পিতৃহত্যা বা স্ত্রী হত্যা করতে গিয়েছিল। আপনি সেই সত্তাটাকেই বিতাড়িত করেছেন, আর সেই সত্তাই শুভাশিসকে শেষ মরণ কামড় দেবার চেষ্টা করেছিল। কি ভুল বললাম? আপনার কল্পনা শক্তিকে প্রণাম, তবে এই তত্ত্বটা আপনার নিজের কাছেই রাখুন। লোকজনকে বিভ্রান্ত না করাই ভালো হবে। বেশ, তাহলে এখন আসি। বলে একগাল হেসে বেরিয়ে গেলেন কালীকিঙ্কর রায়। শুনছিলেন ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প কুহক। গল্পের কথক তথা নীলাঞ্জনার ভূমিকায় পূজা, অঙ্কিতা বর্ণিশা, সায়ন সৌভিক, সায়নের বাবা উৎপল সরকার, দীপ্তেশের চরিত্রে দীপ, শুভাশিস ইন্দ্রনীল এবং কালীকিঙ্কর রায়ের ভূমিকায় রূপন দাশগুপ্ত। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক। কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।